এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। কেউ কি আছে যে আমার সাথে পুরো একটা দিন কাটাতে চায়? আমি তাকে 10,000 টাকা দিব। মেয়েদের মুখে এমন কথাটা বড্ড বেমানান। এমন কথা হঠাৎ কেউ শুনলে অবাক তো হবেই। আজ এটাই হয়েছে। দামি গাড়ি থেকে একটা সুন্দরী মেয়ে বের হয়ে এসে রাস্তার পাশে বসে থাকা তিনজন বাড়িহীন লোকেদের কাছে এসে এটা বলে। লোকগুলো দেখতে মাঝবয়সী, রাস্তার পাশটায় ওদের বাড়ি। হঠাৎ সেখানে থাকা একটা লোক বসা থেকে দাঁড়িয়ে বলে, সত্যি বলছেন তো? আমি রাজি, আমি যাব। আরেকজন হাত উঁচু করে বলে। না না, মোরে নেন, মই যাবো আপনার লগে। এটা শুনে প্রথমে কথা বলা লোকটা রেগে অন্য লোকটার চুল ধরে। আমি আগে বলেছি, তাই আমি আগে যাব। এভাবে এক পর্যায়ে ওই দুইজন লোকের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। মেয়েটা তখন সেখানে থাকা অন্যজনের দিকে তাকায়, দেখে লোকটার মাথা ভর্তি বড় বড় চুল, কেমন লাল হয়ে গেছে, মুখের ভেতরে লম্বা দাড়ি, পরনে জোড়া তালি দেওয়া জামা কাপড়। সে চুপচাপ বসে সুই সুতো দিয়ে নিজের একটা জামা সেলাই করছে। ওকে এভাবে চুপ থাকতে দেখে মেয়েটা একটু অবাক হয়, চোখে থাকা চশমাটা খুলে লোকটাকে বলে। এই যে তুমি চুপ করে বসে আছো যে, তোমার কি টাকা চাই না? সামনে থাকা লোকটা নিজের কাজ করতে করতে মাথা নাড়িয়ে বলে। না, চাই না। এটা শুনে মেয়েটা একটু অবাক হয়। মানে সত্যি তোমার এই টাকা চাই না? ছেলেটা একরাশ বিরক্তি নিয়ে মেয়েটার দিকে তাকায়। দেখেন, আমি আপনাদের মতো ধনী লোকদের পছন্দ করি না, তাই আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। ছেলেটার মুখে এমন কথা শুনে ওর সাথে থাকা দুইজন অনেকটা অবাক হয়। সামান্য একজন রাস্তার ভিখারির এমন আচরণ দেখে মেয়েটা বেশ অবাক হয়। ও বলে। ওকে, ঠিক আছে, এতে তোমার নিজেরই লস হচ্ছে। আচ্ছা, যাই হোক, নিজের দাম বলো। আমাকে ছাড়ুন, আর আমার বন্ধুদের মধ্যে যে কোনো একজনকে সাথে নিয়ে যান। তোমাকে আমার সাথে নিয়ে যেতে হলে কি করতে হবে সেটা বলো। মেয়েটা চোখ ছোট ছোট করে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটা হেসে বলে। 30,000, পুরো 30,000 টাকা দিলে আমি যাব। মেয়েটা ছেলেটার দিকে তাকিয়ে হাসতে থাকে। ব্যাগ থেকে আরো 20,000 টাকা বের করে মোট 30,000 টাকা ছেলেটার সামনে ধরে। ছেলেটা একটু অবাক হয়ে বলে। হুম, আপনি কি আমার সাথে মজা করছেন? তাতে তোমার কি? আর আমাকে দেখে কি মনে হচ্ছে আমি মজা করছি? এখন চুপচাপ আমার সাথে চলো। মেয়েটার এমন কথায় ছেলেটা অবাক হয়। ওর দুই বন্ধু ওকে মেয়েটার সাথে যেতে ইশারা করছে। টাকাটা আমার বন্ধুদের দাও, আমি এমনি এমনি আপনার সাথে যাব। ছেলেটার মুখে এমন কথা শুনে মেয়েটা অনেকটা অবাক হয়, আর ছেলেটার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, এই বেকুবের আচরণটা কেমন যেন অদ্ভুত। সত্যি কি এ একজন রাস্তার ভিক্ষুক? কি বলে? ফ্রিতে যাবে? ছেলেটা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মেয়েটা হেসে ওঠে আর হাতের টাকাটা ওদের দুজনকে দিয়ে দেয়। সব ওকে, এখন আমার সাথে চলো। ছেলেটা আর কিছু না বলে উঠে মেয়েটার সাথে চলে যায়। মেয়েটার নাম মাইশা তালুকদার, শহরের নামকরা ধনী আসলাম তালুকদারের একমাত্র মেয়েও। বাবা মা ওকে বিয়ের জন্য অনেক দিন চাপ দিচ্ছে, এজন্য ও অনেক ভেবে একটা প্ল্যান সাজিয়েছে। আর এই বোকা অগোছালো রাস্তায় পড়ে থাকা লোকটি মেয়েটার প্ল্যানে একটি ছোট অংশ মাত্র। মাইশার গাড়িটা শহরের বিখ্যাত মেকওভার সেলুনের সামনে এসে থামলো। গাড়ি থেকে নেমে ওরা ভিতরে গেল। ভিতরে যেতেই সেখানে একটা কর্মচারী ওদের কাছে চলে আসে। মাইশা ছেলেটাকে বলে। তো প্রথমে গোসল করে জলদি নিজেকে পরিষ্কার করো, বাকি সব পরে হবে। ছেলেটা বলে। ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটাই হবে বস। ছেলেটা হঠাৎ এভাবে বস ডাকাতে মাইশা অনেকটা অবাক হয় আর হেসে ওঠে। যেটা দেখে সামনে দাঁড়ানো ছেলেটার মনে মনে ভাবতে থাকে, জানি না সামনে আরও কি কি আসতে চলেছে। মাইশা ছেলেটাকে ওর দিকে এমন করে তাকিয়ে থাকতে দেখে একটু জোর গলায় বলে ওঠে। কি সমস্যা কি? এখনো এখানে এভাবে দাঁড়িয়ে আছো যে? সেখানে থাকা কর্মচারী মেয়েটা ছেলেটাকে সাথে নিয়ে গেল। মাইশা সেলুনের মালিক তুলির সাথে বসে চা খাচ্ছে। হঠাৎ সে বলে। তো এই অদ্ভুত দেখতে মানুষটা আসলে কে? আর একে তুমি কোথা থেকে ধরে আনলে? ওনার এমন প্রশ্ন শুনে মাইশা হেসে ওঠে, চায়ের কাপটা টেবিলের উপর রেখে বলে। দেখে কি মনে হয়? আর ভিক্ষুকরা যেখানে থাকে সেখানেই পেয়েছি। তবে এই লোকটা না সত্যি বড় অদ্ভুত টাইপের। যাই হোক, প্ল্যান মতো সব কিছুই হচ্ছে। এখন বাকিটা তোমার হাতে। তোমাকে যে করেই হোক ওকে একটু হ্যান্ডসাম টাইপের বানাতে হবে। ওরা কথা বলছিল, তখনই দরজা খুলে মধ্যবয়স্ক একটা লোক সেখানে এলো।
যাকে দেখে তুমি একটু অবাক হয় আর দাঁড়িয়ে বলে, মিস্টার মিজান, আপনি এই সময় এখানে? মিস্টার মিজান, এই বিল্ডিংটা ওনারই। গত 3 মাসে 2বার এখানকার ভাড়া বাড়িয়েছেন উনি। এখন হঠাৎ ওনাকে এখানে দেখে তুলি অনেকটা অবাক হয়ে গেছে। মিজান একটু হেসে বলে, আজ একজন আমার সাথে দেখা করতে এসেছিল, বলে এই দোকানটা নাকি তার খুব পছন্দ হয়েছে, সে ভাড়া নিতে চায়। এটা অনেক টাকার অফার দিয়েছে আমাকে। এটা বলে আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন? মিজান বলে। হয় ভাড়া বেশি দাও, না হলে অন্য জায়গা দেখো। তখনই বাথরুম থেকে সেই ছেলেটা বেরিয়ে আসে আর বলে, কি মিজান সাহেব, এখনও আগের মতোই আছেন দেখছি। ছেলেটার কণ্ঠ শুনতেই মিজানের মুখের ভাব বদলে গেল। ঢোক গেলে অনেকটা ভয়ে ভয়ে পেছনে ছেলেটার দিকেই তাকালো, আর ছেলেটার চেহারার দিকে চোখ পড়তেই যেন ভয়ে আঁতকে উঠল। মুখ দিয়ে ছোট করে বেরিয়ে এলো, আকাশ ভাই। মিজানকে এভাবে ভয় পেয়ে চোখ মোটা মোটা করে আকাশ নামে ছেলেটার দিকে তাকিয়ে থাকতে দেখে মায়েশার তুলে অনেকটা অবাক হয়। মিজান কাঁপা কাঁপা গলায় বলে, আকাশ ভাই, আপনি বেঁচে আছেন? আকাশ নামের ছেলেটা একটু মুচকি হেসে বলে, কেন, দেখে কি ভূত মনে হচ্ছে? ও না, না ভাই, কি যে বলেন। আকাশ হাসি থামিয়ে সিরিয়াস হয়ে মিজানের দিকে তাকায় আর বলে, মিস্টার মিজান সাহেব, আপনি নিশ্চয়ই চান না যে আপনার সম্পর্কের সকল গোপন কথা আপনার স্ত্রী জানতে পারুক। যদি সেটা না চান তাহলে ইনাকে এভাবে ব্ল্যাকমেল করাটা বন্ধ করুন। মিজান এটা শুনে কি বলবে খুঁজে পাচ্ছে না, ভয়ে ভয়ে বলে, না না ভাই, মানে আসলে আমি তো জাস্ট মজা করছিলাম। কি তুলে বলো, মজা করছিলাম তাই না? ভাড়া ওটাই থাকবে যেটা আমরা আগে ঠিক করেছিলাম। এটা মজা ছিল, তাই কিছু মনে করো না। আচ্ছা, আমি যাই, অনেক জরুরি একটা কাজ আছে আমার। মিজান জলদি জলদি সেখান থেকে চলে গেল। মাইশা এখনো হাঁ হয়ে তাকিয়েছে আকাশের দিকে। সামান্য একটা ভিখারি এত বড় একজন মানুষকে কি করে চিনল? তাছাড়া ওকে দেখে এতটা ভয় কেন পাচ্ছিল? কেন জানি অনেক প্রশ্ন এসে ভিড় জমিয়েছে মাইশার মনে। ও অনেকটা অবাক হয়ে বলে, তুমি ওকে চিনো কি করে? আকাশ একটু হেসে বলে, অতীতে এদের মতো অনেক লোকদের সাথে পরিচয় ছিল। আকাশের এমন কথা শুনে মাইশা আবারও অবাক হয়। ও কিছু বলতে যাবে তখন পাশ থেকে তুলি বলে, যাই হোক, অনেক ধন্যবাদ তোমাকে। আজ তুমি আমার জন্য যেটা করলে সেটা... আচ্ছা, এসব বাদ দিন, এখন বলুন প্ল্যান মতো এখন আমাকে কি করতে হবে? তুলি আকাশের দিকে তাকায়। এখন তোমার লুকটা না চেঞ্জ করতে হবে। তুলি ওকে একটা রুমে যেতে বলে। আকাশ সেখানেই যাচ্ছে। মাইশা অনেকটা অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। কি রহস্য লুকাচ্ছো তুমি মিস্টার আকাশ? পিছন থেকে তুলি বলে ওঠে, সাবধান, মেয়েরা কিন্তু এমন রহস্য ঘেরা ছেলেদের একটু বেশি পছন্দ করে। মাইশা নাক সিটকে বলে, পছন্দ তাও ওকে? কি যে বলো না। তুলি হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। মাইশা গিয়ে সামনের চেয়ারে বসে মনে মনে বলতে থাকে, তুমি কি লুকাচ্ছ মিস্টার আকাশ? আর মিজান তোমাকে কিভাবে চিনে? তুমি এমন একটা রহস্য হয়ে গেছো যেটা সম্পর্কে আমি জানতে চাই। কিছু সময় পর মাইশা ফোনে রেগে কার সাথে কথা বলছে। আমি তোমার সাথে কখনো দেখা করতে চাই না, বলছি না দেখা করতে চাই না। তাই আমাকে এভাবে যখন তখন কল করাটা বন্ধ করো। বলে ফোনটা কেটে দেয় ও। তখনই পেছন থেকে আকাশ বলে ওঠে, এভাবে রেগে কার সাথে কথা বলছেন? মাইশা পিছনে ঘুরে বলে, কারোর সাথে। ব্যাস এটুকু বলেই মাইশা চুপ হয়ে যায়। সামনে দাঁড়িয়ে থাকা আকাশের দিকে হাঁ হয়ে তাকিয়েছে ও। মাথার চুলগুলো ছোট করে স্টাইল করা, মুখের ভেতর লম্বা দাড়িটাও নেই। এ যেন অন্য কেউ দাঁড়িয়ে আছে ওর সামনে। বেশ সুন্দর লাগছে দেখতে। তুলি সেখানে এসে বলে, কার হাতের কাজ দেখতে হবে না? আচ্ছা মিস্টার আকাশ, এর আগে আমি তোমাকে কি কখনো দেখেছি? মানে কেন জানি চেনা চেনা লাগছে তোমাকে। আকাশ বলে, হয়তো রাস্তার পাশে বসে থাকতে দেখেছেন। মাইশা আকাশের কাছে কয়েকটা জামা কাপড় দিয়ে বলে সেটা পরে নিতে। কিছু সময় পর আকাশ স্যুট কোট বড় লোকেরা যেমন জামা কাপড় পরে তেমন হয়ে মাইশার কাছে এসে দাঁড়ালো। একটা কথা বলি, মানে দেখেন, আপনি তো ধনী পরিবারের মেয়ে, তো কি এমন প্রয়োজন পড়লো যে আমার মতো একজন রাস্তার মানুষকে ভাড়া করলেন? মাইশা বলে, আমার মা বাবা ওরা সব সময় বলে কোনো ধনী লোকের সাথে বন্ধুত্ব করতে,
তার সাথে বিয়ে করতে, সেই লোকটা যেমনই হোক না কেন। ব্যাস, তার টাকা থাকলেই চলবে। যেভাবে বলে মনে হয় টাকা ছাড়া তাদের কাছে সব কিছুই যেন মূল্যহীন। বর্তমান যুগটাই তো এমন, সবাই টাকা দেখলে সম্পর্ক তৈরি করে। টাকা থাকলে আপনি মহান, আর না থাকলে আপনি রাস্তার কুকুরের থেকেও নিকৃষ্ট। আচ্ছা, তাহলে কি আপনি টাকাওয়ালার স্বামী চান না? তার কত টাকা আছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু সত্যিকারের ভালোবাসা চাই, একটা ভালো মনের মানুষ চাই, এমন কাউকে যে একান্ত আমার হবে আর আমাকে ঘিরে তার পৃথিবী। আমি চাই আমার মম ড্যাড এটা বুঝুক যে কার কত টাকা আছে তাতে কিচ্ছু যায় আসে না, মানুষটা কেমন সেইটাই জরুরি। ওনারা যখন একজন ধনী আর একজন রাস্তার মানুষের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবে না, তখন হয়তো আমার এই কথাটা ওরা বুঝতে পারবে। কিন্তু সত্যি বলতে তোমাকে দেখে মনে হয় না তুমি একজন রাস্তার পাশে থাকা মানুষ। তুমি তোমার নিজের আসল পরিচয় লুকাচ্ছ, তাই না? আকাশ মাইশার দিকে অবাক হয়ে কিছু সময় তাকায় আর টপিক চেঞ্জ করতে বলে। আচ্ছা, এবার আমাকে কি করতে হবে? মাইশা ওর হাতের ঘড়িটার দিকে তাকিয়ে বলে। আরে টাইম হয়ে গেছে, আমাদের এক্ষুনি বের হতে হবে। মাইশা নিজেই গাড়ি চালাচ্ছে আর আকাশ ওর পাশে বসে বাইরের দিকে তাকিয়েছে। দুজনই বেশ চুপচাপ। শহরের ব্যস্ত রাস্তা ধরে ওরা এগিয়ে চলছে। কিছু সময়ের মধ্যে ওরা একটা বড় রেস্টুরেন্টের সামনে এসে পৌঁছালো। গাড়ি থেকে বের হয়ে কয়েক পা যেতেই হঠাৎ একজন লোক এসে আকাশের হাত ধরে। হঠাৎ এমনটা হওয়াতে মাইশা একটু ভয় পেয়ে যায় আর রেগে লোকটার দিকে তাকিয়ে বলে। আই, কে আপনি? এসবের মানে কি? সিকিউরিটি? মাইশা জোরে সিকিউরিটিদের ডাকতে থাকে। তখনই আকাশ মাইশাকে চুপ করিয়ে দিয়ে বলে। উনি আমার পরিচিত, আপনি ভিতরে যান, আমি একটু কথা বলে আসছি। মাইশা একটু ভেবে লোকটার দিকে তাকালো আর সেখান থেকে চলে গেল। রেস্টুরেন্টের ভেতরে আসলাম তালুকদার তার স্ত্রী সহ আরও একটা ছেলে বসে মাইশার জন্য অপেক্ষা করছে। মাইশা সেখানে এসে ওই ছেলেকে দেখতে পেয়ে অনেকটা অবাক হয়ে যায় আর রেগে বলে। মম, ড্যাড, এখানে কি করছে? সবাই মাইশার দিকে তাকায়। আসলাম তালুকদার তার মেয়েকে দেখতে পেয়ে বলে। এখন তোমার আসার সময় হলো? আমরা সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। মাইশা একটু জোরে বলে ওঠে। আমি জানতে এসেছি এখানে কি করছে। সেখানে ওর বাবা মায়ের সাথে বসে থাকা ছেলেটির দিকে ইশারা করে মাইশা এটা বলে। ছেলেটার নাম মিলন, বড়লোক বাবার ছেলে। দেশের বিভিন্ন জায়গাতে এদের বড় বড় হোটেল আছে। তাছাড়া ওর বাবা আর আসলাম শিকদার অনেক ভালো বন্ধু। খুব করে চাইতো এই বন্ধুত্বের সম্পর্ককে আরও গভীর করতে। এজন্য ওরা সিদ্ধান্ত নেয় নিজের ছেলে মেয়েদের মধ্যে বিয়ে দেওয়ান। মিলন দেখতে শুনতে বেশ ভালোই, আর বাবা মায়ের চাপে ও বিয়েতে হ্যাঁ বলে দেয়। কিন্তু এর কিছুদিন পরে মাইশা একদিন মিলনকে অন্য মেয়ের সাথে হাতে নাতে ধরে ফেলে। মিলন বসা থেকে উঠে দাঁড়ায় আর মাইশার দিকে তাকিয়ে বলে। মাইশা, মানুষ মাত্রই ভুল করে। আমি সব কিছু আবার নতুন করে শুরু করতে চাই। আমি আবারও তোমার কাছে মানুষ হতে চাই, তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, তোমার সাথে তোমার পাশে থাকতে চাই। মাইশা বলে। কখনো কি শুনেছ কুকুরের লেজ সোজা হয়? তোমার চরিত্র খারাপ ছিল, এখনও আছে আর ভবিষ্যতও থাকবে। মাইশার মা লাইবা বেগম মাইশার দিকে চোখ মোটা মোটা করে বলে। মাইশা, ভদ্রভাবে কথা বলো, এটা পাবলিক প্লেস, সবাই আমাদের দেখছে। মিলন রেগে মাইশার দিকে এগিয়ে যায় আর বলে। তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। আমি তোমাকে একটা লাস্ট সুযোগ দিচ্ছি। মিলন মাইশার কানের কাছে গিয়ে বলে। তো যদি তুমি আজ আমাকে রিজেক্ট করো, তাহলে আমি তোমার বাবার কোম্পানি এমন অবস্থা করব যে তোমাদের পথে বসার ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। তুমি কি চাও তোমার জন্য তোমার পরিবার পথে বসুক? হ্যাঁ ডিয়ার। তখনই সেখানে আকাশ চলে আসে আর মিলনকে ধরে মাইশার থেকে দূরে সরিয়ে দেয়। মিলন অনেকটা রেগে আকাশের দিকে তাকিয়ে কিছু বলতে যায়, কিন্তু ওর মুখ থেকে কথা বের হয় না। অনেকটা ভয় পেয়ে ও আকাশের দিকে তাকিয়েছে। মাইশার মা বাবাও অনেকটা অবাক হয়ে এদিকে তাকিয়েছে। মিলন কাঁপা কাঁপা গলায় বলে। আপনি এখানে? মিলনকে এভাবে ভয় পেতে দেখে মাইশা সহ ওর বাবা অনেকটা অবাক হয়ে যায়। আকাশের কয়েক পায়ে গিয়ে মিলনের কাঁধে হাত রাখতেই ও ভয়ে কেঁপে ওঠে। কেন? কোনো মেয়েকে নিজের করতে হলে আগে যে তার সাথে ভালোভাবে কথা বলতে হয়, তার সাথে ভালো ব্যবহার করতে হয়, এটা মনে হয় জানা নেই তোমার।
মিলন মাথা নিচু করে বলে, সরি ভাই, ভুল হয়ে গেছে আমার। আমি জানতাম না আপনি আর মাইশা একসাথে। কেন কেউ আমাকে এই কথাটা বলেনি? যদি আমি জানতাম তাহলে এখানে আসতাম না। ভাই বিশ্বাস করেন, খুব বড় ভুল করে ফেলেছি আমি। আমাকে মাফ করে দিন। মাপ চাইতে চাইতে মিলন সেখান থেকে এক প্রকার দৌড়ে পালিয়ে গেল। মাইশা অনেকটা অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। এটা কি হলো? তুমি সত্যি রাস্তার মানুষ? রাস্তার মানুষ কথাটা শুনতেই মাইশার মা বলে ওঠে, রাস্তার মানুষ? তার মানে তুমি একটা রাস্তার মানুষকে সাথে নিয়ে আমাদের কাছে এসেছো? আকাশ আসলাম তালুকদারের দিকে এগিয়ে যায় আর বলে, স্যার, জানি এমনটা বলা ঠিক নয়, তবু বলছি, নিজের মেয়েকে বাজারের কোনো পণ্য মনে করে যার তার হাতে তুলে দিবেন না, কারণ ছোট একটা ভুল সারা জীবনে কান্না হয়ে যেতে পারে। আপনারা যদি নিজ হাতে আপনাদের মেয়ের জীবনটা শেষ করতে দিতে চান, তাহলে আপনাদের মন মতোই যা ইচ্ছা করুন। আর যদি সেটা না চান, তাহলে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ওর কাছে জানতে চান ও কী চায়। আসলাম তালুকদার আকাশের কথা শুনে মাইশার দিকে তাকায়। দেখে মাইশা আকাশের দিকে কেমন করে তাকিয়ে আছে। এটা দেখে উনি আকাশকে বলে, তোমাকে তো ঠিক চিনলাম না, কে তুমি? আর আমার মেয়ের সাথেই বা তোমার কিসের সম্পর্ক? পাশ থেকে লাইবা বেগম বলে ওঠে, আরে শুনলে না, তোমার মেয়ে তো মাত্র বললো ওকে রাস্তা থেকে তুলে এনেছে। আকাশ মুচকি হেসে বলে, জি স্যার, আমি রাস্তারই ছেলে, বাড়ি ঘর নেই, তাই এই রাস্তার পাশে আমার থাকা খাওয়া। তবে চিন্তা করবেন না, আপনার মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আকাশ এটা বলে মাইশার দিকে তাকায়। দেখে মাইশা ওর দিকে কেমন করে তাকিয়ে আছে। ওদের চোখে চোখ পড়তেই আকাশ একটু মুচকি হাসে। আকাশ ছেলেটা বড়ই অদ্ভুত। ওকে যতই দেখছে মাইশার মনে ওকে নিয়ে জানার কৌতূহলটা বেড়েই চলেছে। কেই আকাশ, কেনই বা সবাই ওকে দেখে ভয় পাচ্ছে? শহরের এত বড় বড় লোকেরা ওকে কি করে চেনে? এসব প্রশ্ন ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। মাইশার মা লাইবা বেগম আকাশের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখেছে। দেখে তো কোনোভাবেই মনে হচ্ছে না ও রাস্তার কেউ। এই ছেলে, সত্যি করে বলো তো, তুমি আসলে কে? দেখে তো একদম মনে হচ্ছে না তুমি রাস্তার কেউ। আর আমার মেয়ের সাথে যদি তোমার কোনো সম্পর্ক না থাকে, তাহলে ওর সাথে তুমি এখানে কেন এসেছো? লাইবা বেগম আকাশের দিকে প্রশ্নটা ছুড়ে মেরে ছোট ছোট করে তাকিয়ে আছে। আকাশ মুচকি হেসে মাইশার দিকে তাকিয়ে বলে, এখানে আমার কাজ শেষ মনে হচ্ছে, তাহলে এখন আমি আসি। ভালো থাকবেন বস। এটা বলে আকাশ সেখান থেকে চলে যেতে থাকে। এটা দেখে মাইশা বলে, আরে আরে, কোথায় চলে যাচ্ছ? আকাশের পেছন পেছন মাইশাও ছুটে সেখান থেকে বেরিয়ে গেল। আসলাম শিকদার আর লাইবা বেগম একে অপরের দিকে তাকিয়ে আছে। লাইবা বেগম বলে, আমি শিওর তোমার মেয়ে আমাদের থেকে কিছু লুকাচ্ছে। আর ওই ছেলে মোটেও রাস্তা ছেলে নয়। রেস্টুরেন্টের বাইরে চলে এসেছে আকাশ। মাইশাও ওর পেছনে সেখানে চলে এসেছে। এই যে, তোমাকে বলছি, ওখানেই দাঁড়াও। দাঁড়াতে বলছি না? মাইশার চিৎকার শুনে আকাশ সেখানে দাঁড়িয়ে যায়। মাইশা আকাশের কাছে এগিয়ে এসে বলে, কি সমস্যা কি? তোমাকে আমি পুরো একদিনের জন্য ভাড়া করেছি, এখনও হাতে অনেক সময় বাকি আছে। আকাশ মাইশার দিকে তাকায়। আমাকে এখনই এখান থেকে যেতে হবে, তা না হলে আপনি সহ ওখানে সবাই বড় একটা ঝামেলায় পড়ে যাবে। তাই প্লিজ আমাকে আটকায়েন না। এটা বলতেই আকাশ সেখান থেকে চলে গেল। মাইশা ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে। আকাশের এভাবে চলে যাওয়াতে কেন জানি ওর মনটা খারাপ হয়ে গেছে। বাইরে কিছু সময় দাঁড়িয়ে যখনই ভেতরে যাবে তখনই দেখে রেস্টুরেন্টের বাইরে একে একে কয়েকটা বড় বড় গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে সবাই একটা গাড়ির দিকে দৌড়ে এসে সেটার দরজা খুলে দেয়। আর সেখান থেকে বেরিয়ে আসে মধ্যবয়সী একজন লোক। স্যুট কোট টাই পরা দেখে মনে হচ্ছে সোজা কোনো বড় অফিস থেকে এখানেই এসেছে। মাইশা লোকটাকে দেখতেই চিনে যায়। এটা কুইন গ্রুপের নতুন চেয়ারম্যান, নাম লিটন চৌধুরী। সবাই একসাথে ভিতরে চলে গেল। ওদের পেছন পেছন মাইশাও ভিতরে আসে। লিটন চৌধুরীকে এখানে দেখে সবাই অনেকটা অবাক হয়। এত বড় বিজনেসম্যান এখানে আসার কারণটা জানতে সবাই উৎসুক হয়ে আছে। লিটন চৌধুরী আসলাম শিকদারের সামনে এসে দাঁড়ালেন। আসলাম শিকদার লিটন চৌধুরীকে এখানে দেখে অনেকটা অবাক, কারণ গত কয়েক মাস ধরে উনি ওনার সাথে একটা মিটিং করার জন্য অনেক চেষ্টা করেছে। লিটন বলে, আপনি আসলাম তালুকদার? আসলাম তালুকদার মাথা নাড়িয়ে হ্যাঁ বলে।
লিটন আশেপাশে তাকিয়ে বলে, কোথায় আপনার মেয়ে কোথায়? আসলাম তালুকদার অনেকটা অবাক হয়ে বলে, আমার মেয়ে? আপনি ওকে খুঁজছেন কেন? যেটা শুনতে চেয়েছি সেটা বলুন, আপনার মেয়ে কোথায়? তখনই মাইশা কিছুটা দূর থেকে বলে ওঠে, এই যে আমি এখানে। রেস্টুরেন্টে আসা সকল লোক অনেকটা অবাক হয়ে তাকিয়ে আছে। লিটন ইশারা করতেই ওর সাথে আসা লোকেরা রেস্টুরেন্টে খেতে আসা সবাইকে বের করে একে একে বের করে দিতে থাকে। কিছু সময়ের মধ্যেই পুরো রেস্টুরেন্টটা ফাঁকা হয়ে গেল। লিটনের সামনে মাইশা, ওর বাবা আর মা দাঁড়িয়ে আছে। লিটন ওর ফোন থেকে একটা ছবি বের করে মাইশার সামনে ধরে আর বলে, আজকে পুরো দিন তুমি কি এর সাথেই ছিলে? মাইশা লিটনের ফোনের দিকে তাকায় আর ছবিটা দেখতেই ওর চোখ বড় বড় হয়ে যায়, কারণ ফোনের স্ক্রিনে আকাশের ছবি ভাসছে। এটা তো আকাশ। মাইশার মুখে আকাশের নাম শুনে লিটনের চেহারার রংটা হঠাৎ বদলে গেল। ফোনটা নিচু করে বলে, এর মানে ও সত্যি সত্যি বেঁচে আছে। লিটনের এমন অবস্থা দেখে মাইশা অনেকটা অবাক হয়। আপনি আকাশকে চিনেন? লিটন মাইশার কথার উত্তর না দিয়ে জোরে জোরে হাসতে থাকে, যেটা দেখে আসলাম তালুকদার আর লাইবা বেগম অনেকটা ভয় পেয়ে যায়। মাইশা বলে, আচ্ছা, আপনারা কি শুরু করলেন বলুন তো? যে ওকে দেখছে দেখেই ভয় পাচ্ছে। আসলে কে এই আকাশ? আর কেনই বা ওকে দেখে সবাই এইভাবে ভয় পাচ্ছে? কি কাহিনী আছে এর পেছনে? লিটন চৌধুরী মাইশার দিকে চোখ বড় বড় করে তাকায়, বলে, কাহিনী? কিছু কিছু কাহিনী দেখতে ভয় লাগে, কিছু কাহিনী শুনতে ভয় লাগে। আর এই যে কাহিনী মনে পড়তেই ভয়ে কলিজা কেঁপে ওঠে। কুইন গ্রুপের একমাত্র কিং, একমাত্র উত্তরাধিকারী ও। এটা শুনতেই মাইশা সহ ওর বাবা মায়ের মুখ হাঁ হয়ে যায়। 4 বছর আগে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, জোরে বাতাস বইছে, বাতাসগুলো বড় কোনো ঝড়ের আভাস দিয়ে যাচ্ছে। আকাশে কিছু সময় পর পর বিদ্যুৎ চমকাচ্ছে। গলির মোড়ে ল্যাম্পপোস্টের নিচে কয়েকজন লোক একটা মেয়েকে ঘিরে দাঁড়িয়ে আছে। মেয়েটার হাতে অনেকগুলো বাজার, দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা গরিব ঘরের। সারাদিন হয়তো কাজ করার পরে পরিবারের জন্য বাজার করে নিয়ে যাচ্ছে। ওকে ঘিরে ধরা লোকদের মধ্যে একজন ওকে বলে, থাকিস তো বস্তিতে, বস্তি থেকে নিজেকে বড়লোক বাবা শুরু করে দিয়েছিস, হ্যাঁ? আমার বন্ধু তোকে ভালোভাবে মনের কথাটা বলেছে, আর তুই কিনা ওকে মানা করে দিলি। মেয়েটা বলে, আমাকে যেতে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। এটা শুনে আরেকজন লোক ওকে বলে, দেখ, আমি তোকে ভালোবাসি, তাই ভালোভাবে এখনো তোর সাথে কথা বলছি। মেয়েটা সবার দিকে তাকিয়ে বলে, এটাই বুঝি তোমাদের ভালোভাবে কথা বলা? একটা মেয়েকে এভাবে আটকে রেখে বলছো ভালোভাবে কথা বলা? এটা বলে মেয়েটা সেখান থেকে যেতে চাইলে লোকটা ওর হাত ধরে ফেলে। এতে মেয়েটা ভয়ে ওর হাতের ব্যাগটা ছেড়ে দেয়, ফলে সকল তরকারি নিচে মাটিতে পড়ে যায়। তখনই পেছন থেকে কেউ একজন এসে লোকটার কাঁধে হাত রাখে আর বলে, এত রাতে একটা মেয়ের সাথে তোমরা এখানে কি করছো? লোকটা ঘুরে পেছনে তাকায়। লোকটার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে আকাশ, চুলগুলো বড্ড অগোছালো, সাধারণ একটা গেঞ্জি আর প্যান্ট পরা। লোকটা রেগে আকাশের দিকে তাকিয়ে বলে, কে রে তুই? আর যেটা করি তাতে তোর কি? লোকটার কথা শুনে আকাশ মেয়েটার দিকে তাকায়। মেয়েটা দেয়ালে পিঠ লাগিয়ে কান্না করছে। তখনই আকাশের সামনে থাকা লোকটা একটা ছুরি বের করে আর বলে, তুই কি নিজেকে কোনো হিরো ভাবিস? ভাবলেও আজকের পর থেকে কিছুই ভাবতে পারবি না। বলে আকাশের উপর ছুরি চালিয়ে দেয়, যেটা দেখে আকাশের ঠোঁটের কোণায় এক অদ্ভুত হাসি ভেসে ওঠে। মেয়েটা ভয়ে চোখ বড় বড় করে সামনের দিকে তাকিয়ে আছে। এমন কিছুই ও আগে কখনো দেখেনি। একজন লোক 5 জন লোককে এতটা নির্মমভাবে কি করে মারতে পারে? লোকগুলো মাটিতে অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। আকাশ মেয়েটার দিকে কিছু সময় আর চোখে তাকিয়ে সেখান থেকে চলে যায়। কিছু সময় আগে চৌধুরী ভিলা, এ যেন কোনো এক রাজমহল, এখানে সব ধরনের সুবিধা হয়েছে। আকাশ সোফায় বসে পায়ের ওপর পা তুলে টিভি দেখছে। তখনই ওর বাবা রায়হান চৌধুরী সেখানে চলে আসে। ওনাকে দেখতে আকাশ মুচকি হেসে বসা থেকে উঠে দাঁড়ায়। উনি আকাশের কাছে এসে কিছু না বলেই কষে একটা চড় বসিয়ে দিল আকাশের গালে। আকাশ অনেকটা অবাক হয়ে গালে হাত দিয়ে ওর বাবার দিকে তাকিয়ে আছে। উনি বলে, দিন দিন অভদ্র হচ্ছ তাই না? কোন সাহসে তুমি তোমার মায়ের সাথে বেয়াদবি করেছো, হ্যাঁ? হঠাৎই আকাশের চোখে মুখে বিরক্তির ছাপ চলে আসে। আরও বলে, উনি শুধুমাত্র আপনার স্ত্রী,
আমার মা অনেক আগে মারা গেছে। রায়হান সাহেব রেগে আবারও আকাশকে চড় মারতে গিয়েও থেমে যায়। তখনই সেখানে একটা মহিলা চলে আসে। মহিলাটার নাম জাহানারা বেগম, রায়হান সাহেবের দ্বিতীয় স্ত্রী। জাহানারা বেগম বলে, আরে কি করছেন আপনি? এত বড় ছেলের গায়ে কেউ কি হাত তুলে? আকাশ একটু তিক্ত চোখে জাহানারা বেগমের দিকে তাকায়। আকাশের বয়স তখন 8। তখন ওর মা মারা যায়। তার কিছুদিন পরই ওর বাবা ওর মায়ের বেস্ট ফ্রেন্ড জাহানারাকে বিয়ে করে। রায়হান আকাশের দিকে রেগে কিছু সময় তাকায়, রেগে সেখান থেকে চলে আসতে থাকে। জাহানারা বেগম আকাশের দিকে তাকায়, দেখে ও মাথা নিচু করে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। ও রেগে সোফাতে লাথি মেরে সেখান থেকে চলে যায়। ছোটবেলা থেকেই আকাশ জাহানারা বেগমকে একটুও পছন্দ করে না। ওর মায়ের মৃত্যুর সব থেকে দোষী জাহানারাকে মনে করে ও। ব্যাস, বাড়ি থেকে বের হয়ে কিছু দূর আসতে দেখে কয়েকজন লোক একটা মেয়েকে উত্ত্যক্ত করছে, আর বাবার উপর জমা সকল রাগ ওদের মেরে উসুল করে নিল। মুষলধারে বৃষ্টি হচ্ছে। আকাশ রাস্তার পাশে বৃষ্টির মধ্যে বসে আছে। আজ ওর জন্মদিন ছিল। তখন বাবাকে দেখে ভেবেছিল উনি ওকে উইশ করার জন্য এভাবে ছুটে আসছে। আকাশও ওনাকে দেখে খুব খুশি হয়েছিল, কিন্তু আকাশ ভুলে গেছিল সকল স্বপ্ন পূরণ হয় না। মা মারা যাওয়ার পর থেকে আকাশের একটু খোঁজ নেওয়ার লোকের ওই বাড়িতে বড্ড অভাব হয়ে গেছে। কি করছে, খেয়েছে কিনা সেটাও কেউ ডেকে জিজ্ঞাসা করে না। অনেকটা অবহেলার পাত্রের মতোই সেখানে পড়ে আছে ও। তখনই ওর থেকে কিছুটা সামনে একটা গাড়ি এসে থামলো, আর ছাতা মিলিয়ে একজন গাড়িটা থেকে নেমে আকাশের দিকেই এগিয়ে আসে। আকাশ মাথা উঁচু করে লোকটার দিকে তাকায়, দেখে ওর চাচাতো বড় ভাই লিটন এসে ওর মাথার উপর ছাতা ধরেছে। অনেক হয়েছে, এবার বাড়িতে ফিরে চল। আকাশ বলে, বাড়ি? সত্যি কি আমার কোনো বাড়ি আছে ভাইয়া? যেখানে নিজের কোনো মূল্য নেই, কোনো অধিকার নেই, সেটাকে আর যাই হোক বাড়ি বলা যায় না। লিটন আকাশের দিকে কিছু সময় তাকিয়ে থাকার পর ওর হাতটা ধরে টেনে তুলতেই আকাশ ওর হাতটা ছাড়িয়ে নেয় আর বলে, ভাইয়া প্লিজ আজকের দিনটা আমাকে একটু একা থাকতে দাও। এটুকু বলেই আকাশ লিটনের সামনে থেকে চলে গেল। লিটন আকাশের যাওয়ার দিকে তাকিয়ে আছে। পরের দিন সকালে অনেক সময় ধরে আকাশের কানের কাছে ওর ফোনটা বেজেই চলেছে। রাতে অনেক দেরি করে বাড়িতে ফিরছিল। ঘুম ঘুম চোখে ফোনটা খুঁজে কলটা রিসিভ করে কানের কাছে নিল। ওপাশ থেকে বলে, ভাই, একটা ঝামেলা হয়ে গেছে, আপনাকে এক্ষুনি আসতে হবে। আকাশ বলে, কিসের ঝামেলা? তখন আকাশ ফোনের ওপাশ থেকে এমন কিছু শুনে যেটা শুনতেই আকাশের ঘুমটা মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেল। রায়হান চৌধুরী আর তার স্ত্রী জাহানারা বেগম একসাথে বসে নাস্তা করছিল। তখনই ওরা দেখে আকাশ অনেকটা তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নিচে নামছে। আকাশকে দেখে ওর রায়হান চৌধুরী ওকে ডাক দেয়, কিন্তু ওদেরকে ইগনোর করে সেখান থেকে চলে আসে। রায়হান চৌধুরী দরজার দিকে তাকিয়ে আছে। তখন পাশ থেকে জাহানারা বেগম বলে, তাকিয়ে লাভ নেই, ও আর ফিরবে না। আকাশ একটা হসপিটালে চলে আসলো। ওর সব থেকে কাছের বন্ধু রনিকে গতকাল রাতে কয়েকজন মিলে অনেক মেরেছে। মারতে মারতে ওকে অজ্ঞান করে ফেলেছে। সকালে ফোন করে রিয়াদ নামের ছেলেটি ওকে এই খবরটাই দিয়েছে। কলেজ থেকে ওরা কয়েকজন মিলে একটা ছোট্ট গ্রুপ তৈরি করেছিল গরিব মানুষদের সাহায্য করার জন্য। সেই সুবাদে ওদের খারাপ মানুষের সাথে দুশ্মনী হয়ে যায়। রনি ছেলেটা অনেক ভালো, কখনো কারোর সাথে ঝগড়া করতো না। মোট কথা ও এসব ঝামেলাকে অনেক ভয় পেত। কিন্তু আজ বেডের উপর নাকে অক্সিজেন মাস্ক পরে শুয়ে আছে রনি, পুরো শরীরে ব্যান্ডেজ লাগানো। ডক্টর বলেছে ও আর কখনো দাঁড়াতে পারবে না, পা দুটো কেটে বাদ দিতে হবে। যেটা শুনতে আকাশের কলিজাটা কেঁপে ওঠে, আর হঠাৎই রাগটা যেন চট করে ওর মাথায় উঠে যায়। আর পাশে দাঁড়ানো রিয়াদকে বলে, এর এমন অবস্থা কে করেছে? সাকিবের লোকেরা শুনেছি। আকাশ আর সেখানে দাঁড়ালো না। রিয়াদের পুরো কথা না শুনে আকাশ সেখান থেকে চলে গেল। আকাশকে এভাবে রেগে চলে যেতে দেখে রিয়াদ পেছন থেকে ভাই ভাই বলে ডেকে ওঠে। সাকিব হচ্ছে এখানকার মেয়রের একমাত্র ছেলে। ড্রাগ কারবার, মেয়ে পাচার, মানুষ খুন, টাকার বিনিময়ে ও সব কিছুই করে থাকে। কলেজে কয়েকজন ছেলের সাথে বসে হেসে গল্প করছে সাকিব। তখনই আকাশ গিয়ে ওর সামনে দাঁড়ায়। হঠাৎ আকাশকে সেখানে দেখেও একটু চমকে যায়। তারপরেও সাকিব হেসে বলে, আরে আরে দেখো কে এসেছে।
গরিবের সাথী আমাদের একমাত্র আকাশ ভাই এখানে এসেছে। কি হ্যাঁ, জন্মদিনের গিফট কেমন লাগলো? আকাশকে ওর দিকে এমন শক্ত চোখে তাকিয়ে থাকতে দেখে সাকিব বলে, এমন মায়া ভরা আর তাকিয়ে থাকিস না রে, না হলে আমি নিশ্চিত তোর প্রেমে পড়ে যাব। এটা বলে সাকিব সহ বাকি সবাই হা হা করে হাসতে থাকে। তখনই হঠাৎ একটা গুলি এসে সাকিবের কপাল ভেদ করে চলে যায়। সবার হাসিটা যেন এক মুহূর্তে চিৎকারে বদলে যায়। সামনে পিস্তল হাতে দাঁড়িয়ে আছে আকাশ। পিস্তল থেকে এখনো গরম ধোঁয়া বের হচ্ছে। সাকিব মাটিতে টলে পড়ে। পুরো কলেজে দৌড়াদৌড়ি হইচই লেগে গেছে। রায়হান চৌধুরী অফিসে কাজ করছিল। তখনই ওনার ফোনটা বেজে ওঠে। কলটা রিসিভ করতেই ওনার চোখ মুখ শক্ত হয়ে আসে। লিটন ভাইয়া গাড়ি চালাচ্ছিল। তখনই ফোনে একটা কথা শুনে অনেকটা অবাক হয়ে বলে, কি? তুমি এটা শিওর হয়ে বলছো তো? লিটন অনেকটা অবাক হয়ে গাড়িটা সাইডে রাখে আর ওর ফোনে আসে একটা ভিডিও প্লে করে। আকাশ কারাগারের এক কোণাতে মাথা নিচু করে বসে আছে। হাতে হাত কড়া পরানো ওর। প্রত্যেকটা টিভি চ্যানেলে সোশ্যাল মিডিয়ার হট টপিক হলো এটা। তখন আকাশ সাকিবকে গুলি করেছে। কলেজ থেকে অনেকেই সেটা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে। আকাশ বাইরে লিটনের চিৎকার শুনতে পাচ্ছে। খুনের আসামিদের সাথে কারোরই দেখা করার সুযোগ নেই, তাই উনিও দেখা করতে পারছে না। সেদিন দুপুরে এখানকার মেয়র আশরাফ আলী খান সেখানে আসে। চোখ মুখ লাল হয়ে আছে ওনার। বয়সটা 50 হবে। মুখের ভেতর বড় একটা গোঁফ ঝুলানো। উনি কারাগারের বাইরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায় আর ভারী গলায় বলে, তোর বাপ দাদা 14 গোষ্ঠীকে বলে দিস যে করেই হোক তোকে যেন এখানে আটকে রাখে, না হলে খোদার কসম তুই যেদিনই বের হবি ওই দিনই তোর শেষ দিন হবে। আমি তোরা নিজ হাতে খুন করব। আশরাফের পাশে থাকা লোকটা ওনাকে শান্ত হতে বলে, বলে এটা পুলিশ স্টেশন, কোনো ঝামেলা না করতে। আকাশ মাথা তুলে আশরাফের দিকে তাকায়। আপনারা নেতা মানুষ, যেটা বলেন সেটা কখনো করতে পারেন না, তাই বাদ দিন, এসব আপনার দ্বারা হবে না। এটা শুনতেই আশরাফ আলী খান আরো রেগে যায়। প্রথমত নিজের ছেলের শোক, তার উপর এর এমন টিটকিরি, সব মিলিয়ে উনি ছটফট করতে থাকে। কুইন গ্রুপের একমাত্র উত্তরাধিকার এমন কাজ করাতে কোম্পানির শেয়ারের দাম হু হু করে কমতে থাকে। সব মিলিয়ে টেনশনে মাথা চেপে বসে আছে রায়হান চৌধুরী। কি করবে কিছুই বুঝতে পারছে না। সেই দুপুর থেকে লিটন কলের পর কল করেই যাচ্ছে ওনাকে, কিন্তু উনি ফোনটা রিসিভ করছে না। আগে তো কারো কথাই শুনতো না, সবাইকে অসম্মান করতো, আর আজকে তো কাউকে সোজা খুন করে দিল। আমার তো এখন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ওটা আপনার ছেলে। রায়হান মাথা চেপে বসেছিল, কিন্তু জাহানারা বেগমের এমন কথাতে উনি বলে, ভালো কথা না বলতে পারলে চুপ করে থাকো। জাহানারা বেগম এতে রেগে যায় আর বলে, হ্যাঁ, এখন তো আর আমার কথা ভালো লাগবে না। আমার তো এখন এই বাড়িতেই থাকতে ভয় হয়, কখন না জানি নিজেই খুন হয়ে যায়। এটা বলতে বলতে উনি এখান থেকে চলে যায়। আজ আকাশকে কোর্টে চালান করে দেওয়া হয়েছে। আদালতে ঢোকার আগে লিটন ওর সাথে দেখা করতে আসে আর বলে, কোনো চিন্তা করিস না, আমি আছি, তো সব ঠিক হয়ে যাবে। আকাশ যে ওকে কিছু জিজ্ঞাসা করবে তার আগেই পুলিশ ওনাকে সরিয়ে নিয়ে যায়। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে ও। সামনে এক পাশে লিটন ভাইয়া, উকিল সহ ওর বন্ধুরা বসে আছে, আর অন্য পাশে আশরাফ আলী খান, উকিল সহ তার লোকেরা। হঠাৎই সবাইকে অবাক করিয়ে দিয়ে আশরাফ আলী খানের উকিল বলে ওঠে, তারা এই মামলাটা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে চায়। ওরা আকাশকে ক্ষমা করে দিতে চায়। তাছাড়া বলে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। এটা শুনে সেখানের সবাই অনেকটা অবাক হয় আর আশরাফ আলী খানের প্রশংসা করতে থাকে। সেদিন সন্ধ্যার একটু আগে সব ফর্মালিটি শেষ করে আকাশ পুলিশ স্টেশন থেকে বের হয়। বাড়িতে আসতেই রায়হান চৌধুরী আকাশের গালে কষে একটা চড় মেরে দেয়। এতে লিটন এগিয়ে আসতেই উনি ওকে থামিয়ে দেয় আর রেগে লাল হয়ে আকাশকে বলে, আজ তোর জন্য আমাকে এত ছোট হতে হচ্ছে, ভাবতেও ঘৃণা হচ্ছে তুই আমার ছেলে। এমন তো মনে হচ্ছে সেদিন যদি তোর মায়ের সাথে তোকেও বিদায় করে দিতে পারতাম তাহলে ভালো হতো। তখন তো আর বুঝি নেই খারাপের মানুষের পেটে খারাপই জন্ম নেয়। প্রতিদিন দুনিয়াতে এত মানুষের মরণ হয়, কিন্তু তোর হয় না কেন? হলেই তো বেঁচে যাই আমি। আজ তোর জন্য আমার কোম্পানির এত বড় ক্ষতি হয়েছে, শুধুমাত্র তোর জন্য। আকাশের চোখে পানি টলমল করছে। ও বলে, পাপা তুমি?
রায়হান হাত উঁচু করে আকাশকে থামিয়ে দেয়। আজ থেকে আমার কোনো ছেলে নেই। আজ থেকে তোর সাথে সকল সম্পর্ক আমি ছিন্ন করছি। আজ থেকে তুই আমার কেউ না। লিটন রায়হান চৌধুরীর কাছে এসে বলে। কী সব বলছেন কাকু? ও তো ড্রয়িং রুমে একলা আকাশ দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। কিছু সময় পর পর উপরের আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে জোরে জোরে মেঘ ডাকছে, আর বৃষ্টি তো আছেই। আকাশ ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। মনের ভেতরে একটা চিন্তা, একটা বারের জন্য ওর বাবা জানার চেষ্টা করলো না ও কেন এমনটা করেছে। নিজের ছেলের থেকে কি তার কাছে কোম্পানিটাই বড় হয়ে গেল? হ্যাঁ, সেটা তো সব সময় ছিল। ছোটবেলা থেকেই আকাশ দেখে আসছে ওর বাবা কাজ নিয়েই ব্যস্ত। দিন শেষে যখন বাড়ি ফিরতো আকাশ তার কাছে ছুটে যেত, কিন্তু কিছু বললেই উনি বকে আকাশকে সেখান থেকে তাড়িয়ে দিত। আকাশ আজ এটা খুব ভালো করেই বুঝতে পেরেছে যে ও থাকুক আর নাই বা থাকুক তাতে কারোরই কোনো যায় আসে না। এসবই ওর মাথায় ঘুরছিল, তখনই দুইটা কালো গাড়ি এসে ওর সামনে দাঁড়ালো, আর সেখান থেকে নেমে এলো আশরাফ আলী খান, সাথে আরো কয়েকজন লোক। আশরাফ রেগে লাল হয়ে আকাশের দিকে তাকালো। আকাশ ওনার দিকে তাকায় আর শান্ত গলায় বলে, দেখুন, আমি এখন কোনো ঝামেলা করার মুডে নেই, তাই প্লিজ আমাকে ডিস্টার্ব করিয়েন না। আকাশ কথাটা শেষ করতেই একটা লোক একটা বড় কাঠ দিয়ে আকাশের মাথায় বাড়ি মেরে দেয়। এতে ওর মাথা ফেটে রক্ত বের হতে থাকে। লোকটা আবার আকাশকে মারতে যাবে তার আগেই আকাশ ওই লোকটার গলায় একটা ঘুষি মেরে দেয়। এতেই লোকটা টলে মাটিতে পড়ে যায়। আশরাফ খানের লোকেরা আকাশের দিকে ধারালো অস্ত্র নিয়ে ছুটে যাচ্ছে। একে একে আকাশ ওদের সবাইকে মারতে থাকে। সেখানে থাকা বৃষ্টির সাদা পানি যেন লাল হয়ে গেছে। আকাশ সব লোকগুলোকে মারছিল, তখনই একটা গুলির শব্দ হয়, যেটা এসে আকাশের পায়ে লাগে। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা আশরাফ উনি গুলিটা করেছে। আকাশ পা ধরে বসে পড়তেই আশরাফের লোকেরা আকাশকে মারতে শুরু করে দেয়। মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আকাশ, সামান্য একটু নড়ার ক্ষমতা পাচ্ছেও নাও। আশরাফ আলী খান আকাশের দিকে এগিয়ে এসে ওর জামা ধরে ওকে দাঁড় করায় আর বলে, কি বলেছিলি তখন? নেতা মানুষেরা কথা দিয়ে কথা রাখে না। আজ থেকে আমি দেখাবো নেতা মানুষেরা কি করতে পারে। এটা বলেই উনি পিস্তলটা আকাশের মাথার দিকে তাক করে। যেই না গুলি করতে যাবে তখনই আকাশ ওনাকে একটু জোরে ধাক্কা দেয়। এতে ও ব্রিজের রেলিং উপর দিয়ে নিচে নদীতে পড়ে যায়। আশরাফ আলী খান রাগে চিৎকার করে পানিতে গুলি করতে থাকে। এভাবে গুলি করাতে উনি দেখে নদীর পানিটা রক্তে লাল হয়ে গেছে। এটা দেখে উনি হা হা করে হাসতে থাকে। বর্তমানে মায়েশা অনেকটা অবাক, লিটনের দিকে তাকিয়ে আছে। আসলাম তালুকদার আর ওনার স্ত্রীরও একই অবস্থা। ওই দিনের পর থেকে আকাশকে আমরা কোথাও আর খুঁজে পাইনি। শেষবার ওকে বড় ব্রিজের কাছে দেখা গেছিল, সবাই তো ধরে নিয়েছে আর বেঁচে নেই, কিন্তু আমি জানতাম ও বেঁচে আছে, কারণ ওই দিন ব্রিজে 11 জনের মৃতদেহ পাওয়া গেছিল, আর ওটা আকাশেরই কাজ ছিল, যেটা আমি দেখেই বুঝে গেছিলাম। তাই ওর থেকে সাবধানেই থাকবেন আপনারা। তবে আমি একটা জিনিস কিছুতে মিলাতে পারছি না, ও এমন উন্নত লাইফস্টাইল রেখে সামান্য রাস্তার ফকিরের মতন জীবনযাপন কেন করছে? মায়েশা বলে, হয়তো ওই উন্নত লাইফস্টাইলে থেকে এভাবে সাধারণ একজন রাস্তার মানুষ হয়ে থাকাটাই ওর কাছে ভালো লেগেছে। তাছাড়া যেখানে ওর কোনো মূল্য নেই, সেখানে ও একটা অবহেলার বস্তু মাত্র। সেখানে ও কেন ফিরবে বলুন? লিটন অনেকটা অবাক হয়ে মায়েশার দিকে তাকায়। ও এত কিছু করেছে, মানুষকে মেরেছে, এটা জেনেও মেয়েটা ওর পক্ষ নিয়ে কথা বলছে। অন্যদিকে মায়েশা বারবার অবাক হচ্ছে এটা ভেবে যে আকাশের অমন শান্ত বোকা বোকা চেহারার পেছনে এত বড় সত্যি লুকিয়ে আছে, যেটা শুনলেই যে কেউ ভয় পাবে। শুনশান একটা গলি দিয়ে হাঁটছে আকাশ, তবে বারবার ওর মনে হচ্ছে কেউ একজন ওকে ফলো করছে। আকাশ অনেকবার পেছনে ফিরে তাকিয়েও কাউকে দেখতে পায় না। কিছুটা দূরে আসতেই আকাশ একটা দোকানের ভেতরে ঢুকে পড়ে। কিছু সময় পরে কালো মাস্ক পরা একটা লোক সেখানে ঢোকে। লোকটা এদিক ওদিক তাকিয়ে কিছু একটা জিনিস খুঁজছে। তখনই পেছন থেকে আকাশ বলে ওঠে, এই যে এখানে আমি। লোকটা পিছনে ফিরে আকাশকে দেখতেই ওর চোখ বড় বড় হয়ে যায় আর দৌড়ে সেখান থেকে পালাতে থাকে। আকাশও ওর পিছনে ছুটতে থাকে। কিছু দূর ছোটার পর লোকটাকে ও ধরে ফেলে আর ধরে লোকটার মাস্ক খুলে নেয়। লোকটাকে অনেক আগে আকাশ দেখেছিল। লোকটার মুখের মধ্যে বড় একটা কাটা দাগ, যেটা আকাশেরই দেওয়া। উনি একটা সময় 9 বছরের একটা বাচ্চাকে ধর্ষণের চেষ্টা করেছিল।
যার শাস্তি হিসেবে আকাশ ওনার মুখে এমনভাবে দাগ দিয়ে দেয়। আরে মিস্টার রহিম যে, কতদিন পরে আবার দেখা হয়ে গেল। আকাশ উকে ছেড়ে দিতেই লোকটা ওর মুখে আবার মাস্কটা পরে নেয় আর পকেট থেকে ছোট একটা ছুরি বের করে বলে, ওই দিনে বদলা আজ তোকে দিতে হবে। আমি আজ তোকে মেরে আমার সাথে করা অপরাধে প্রতিশোধ নেব। আকাশ এটা শুনে হাসতে থাকে আর হঠাৎই রেগে বলে, অপরাধ আমি করেছি? হায় রে মানুষ, তুই যখন ওই বাচ্চা মেয়ের সাথে খারাপ কাজ করতে যাচ্ছিলি তখন কি ওটা অপরাধ ছিল না? যদি ওটা তোর নিজের মেয়ে হতো তখন কি তার সাথে এমনটা করতে পারতিস? আরে অপরাধের কথা তোর মুখে মানায় না। নিজের বৃদ্ধ মাকে মেরে যেদিন বাড়ি থেকে বের করে দিচ্ছিলি সেদিন তোরই অপরাধ বোধটা কই ছিল? এসব বলতে বলতে আকাশ রহিমের দিকে এগোচ্ছে আর রহিম ভয়ে পেছনের দিকে পেঁচাচ্ছে। দেখ, কাছে আসবি না বলে দিলাম, না হলে সত্যি সত্যি কিন্তু ছুরি চালিয়ে দেব। মনে হয় না সেই সাহস তোর হবে। এখনও সময় আছে, ভালো হয়ে যা। এটা বলে আকাশ সেখান থেকে চলে যেতে থাকে। রহিম যেন সেখানে জমে বরফ হয়ে গেছে, কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। মাইশা, লিটন সহ ওর বাবা মা আকাশকে নিয়ে কথা বলছিল। তখন লিটনের সাথে আসা একজন গার্ড ওর কাছে এসে বলে, স্যার, হসপিটাল থেকে কল আসছিল। ওনার অবস্থা হঠাৎ করে নাকি খারাপ হয়ে গেছে। আমাদের জলদি সেখানে যেতে হবে। এটা শুনতেই লিটনের চোখে মুখে চিন্তার ভাঁজ পড়ে যায়। পকেট থেকে একটা প্যাকেট বের করে মাইশার হাতে ধরিয়ে দিয়ে বলে, আকাশের সাথে তোমার আবার দেখা হলো, ওকে এটা দিও। আর এখন আমাকে যেতে হবে। এটা বলে লিটন সেখান থেকে চলে গেল। আসলাম তালুকদার আর লাইবা বেগম মাইশার দিকে চোখ বড় বড় করে তাকিয়েছে। এসব কি মাইশা? তুই কি সত্যি এসব কিছু জানতিস না? মাইশা মাথা নাড়িয়ে না বলে। পাশ থেকে লাইবা বেগম বলে, এই জন্যই মানুষ বলে চেহারা দেখে কাউকে বিবেচনা করতে হয় না। তাই ভবিষ্যতে যেটাই করিস না কেন একটু ভেবে চিন্তে খোঁজ নিয়ে তারপর করিস। ওনারা মাইশাকে এটা সেটা বলে বুঝাচ্ছে, কিন্তু মাইশা হাতে থাকা প্যাকেটটার দিকে এক নজরে তাকিয়েই কিছু একটা ভাবছে। আর হঠাৎ মাইশা বলে, আচ্ছা, তাহলে এখন আমি যাই। তোমার ছোট একটা কাজ আছে, তোমরা বাসে চলে যাও। এটা বলেই ও সেখান থেকে বেরিয়ে যায়। আকাশকে ও প্রথম যেখানে দেখেছিল প্রথমে সেখানেই আসে, কিন্তু সেখানে ওই দুজনকেই দেখতে পায়। আকাশের কথা জিজ্ঞাসা করতেই ওর বলে ওঠে, আকাশটা আবার কে? মাইশা বলে, সকালে যাকে সাথে করে নিয়ে গেলাম। লোক দুজন এটা শুনে অবাক হয়ে, ওরা জানতোই না ওদের সাথে এতদিন ধরে থাকা ছেলেটার নাম আকাশ। ওদের কথা শুনে মাইশা বুঝতে পারে আকাশ এখানে আসেনি। ঘড়িতে টাইম প্রায় 11:30। মাইশা সেই সন্ধ্যার পর থেকে আকাশকে খুঁজেই চলেছে। কিছুক্ষণ আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে, সময়ের সাথে সাথে বৃষ্টিটা আরো জোরে পড়ছে। মাইশা গাড়ি চালাচ্ছিল আর আশেপাশে চোখ রাখছিল। হঠাৎ রাস্তার পাশের ছোট্ট একটা গলিতে ওর চোখ পড়ে। বৃষ্টির মধ্যে আকাশ আনমনে হাঁটছিল, তখনই ও দেখে একটা বিড়ালছানা বৃষ্টিতে ভিজছে। এটা দেখেও জলদি নিজের গায়ে থাকা কোটটা খুলে বিড়ালছানার মাথার উপর ধরলো। কি তোমারও কি আমার মতো কোথাও যাওয়ার জায়গা নেই? আমার মতো কি তুমিও একা হয়ে গেছো? আমি জানি তো নিজের পরিবার আপনজনদের ছাড়া থাকাটা কতটা কষ্টের। আকাশ খেয়াল করে হঠাৎ যেন ওর উপর বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে, কিন্তু পাশে তো ঠিকই করছে। ও ঘুরে পেছনে তাকাতেই দেখে মাইশা ওর পেছনে দাঁড়িয়ে ওর মাথার উপর ছাতা ধরে রেখেছে। আকাশ হঠাৎ ওকে এখানে দেখে অনেকটা অবাক হয়। আরে আপনি এখানে আমাকে খুঁজে পেলেন কি করে? পুরো চট্টগ্রাম শহরের প্রতিটা রাস্তা অলিগলি কোনোটাই বাদ নেই যেখানে তোমাকে খুঁজিনি, কিন্তু তুমি তো এখানে বিড়ালের মতো মনের কথা বলতে ব্যস্ত। আকাশ বিড়ালছানাটাকে ধরে ওর কোর্টের ভেতরে নিয়ে উঠে দাঁড়ায় আর বলে, ঠিক বুঝলাম না, মানে আপনি আমাকে কেন খুঁজছেন? আপনার কাজ তো আমি করে দিয়েছি। মাইশা বলে, এসব বাদ, আগে বলো তুমি তখন ওভাবে চলে আসলে কেন? না মানে আমার মনে হয়েছিল আপনার বাবা মা ওদের ভুলটা বুঝতে পেরেছে, তাই আমার কাজটাও শেষের জন্য। তো কি হয়েছে? আমি কি তোমাকে যাওয়ার জন্য অনুমতি দিয়েছিলাম? আকাশ একটু অবাক হয়ে মাইশাকে বলে, আপনি এভাবে রেগে কথা বলছেন কেন? কি এমন করেছি আমি? কি করনি তাই বলো। রুলস ব্রেক করেছো, এর জন্য তোমাকে জরিমানা দিতে হবে। আকাশ অবাক হয়ে বলে, জরিমানা? আচ্ছা বলুন। এসব পরে বলবো,
এখন এই বৃষ্টি থেকে আগে বাঁচি, সামনে আমার গাড়ি রাখা, ওইটার ভিতরে গিয়ে সব কথা হবে। বলেই মাইশা আকাশের হাতটা ধরে নেয়। মাইশার হঠাৎ এমন করাতে আকাশ যেন কারেন্ট শক খেলো। ওর নজরটা হাতের দিকে পড়তেই কেমন জানি লাগতে থাকে ওর। মায়ের পরে এই প্রথম ও কোনো মেয়ের ছোঁয়া পেল, হয়তো এজন্যই এমন অনুভূতি হচ্ছে ওর। মাইশা আকাশের হাত ধরে টান দিতেই দেখে আকাশ সেখান থেকে এক পাও নড়ছে না। আকাশ মাইশার দিকে তাকিয়ে বলে, আমায় মাফ করেন, আমি আপনার সাথে যেতে পারবো না। মাইশা আকাশের দিকে তাকায়। আকাশ বলে, দেখুন, আমি চাই না কেউ আমার জন্য আর কেউ আঘাত পাক। আমি হলাম এমন একজন যার না চাইতে অনেক শত্রু। এজন্য হয়তো আমার জন্য আমার কাছের মানুষগুলো আমার দ্বারা কষ্ট পায়। এজন্য নতুন করে কাউকে আর কষ্ট দিতে চাই না, কারণ সেটা সহ্য করার শক্তি আমার ভিতরে নেই। তাই ভালো হবে আপনিও আমার থেকে দূরে থাকুন। এটা বলে আকাশ মাইশার থেকে ওর হাতটা ছাড়িয়ে নেয়। ভালো থাকবেন আর আমাকে মাফ করে দিবেন। এটুকু বলে আকাশ সেখান থেকে চলে যেতে থাকে। মাইশা বৃষ্টির মধ্যে আকাশের যাওয়ার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ওকে আটকানোর জন্য কোনো কিছুই ওর মাথায় আসছে না। তবে কেন জানি ওর আকাশের জন্য খুব খারাপ লাগছে। মানুষ বরাবরই খুব অদ্ভুত, কারণ এদের প্রধান কাজ মায়া তৈরি করা। একবার কারো মায়ায় পড়লে সেটা কাটানো বড়ই কঠিন। আকাশ সেখান থেকে চলে যাচ্ছিল, হঠাৎ কয়েকজন কালো পোশাকধারী লোক আকাশের সামনে এসে পথ আটকে দাঁড়ালো। লোকগুলো সেম জামা কাপড় পরে আছে যেগুলো সন্ধ্যায় লিটনের সাথে আশা গার্ডগুলো পরেছিল। সিটি হসপিটাল, ঢাকা। লিটন অনেকটা তাড়াহুড়ো করে হসপিটালের ভেতরে ঢুকলো। আইসিইউ এর সামনে আসতে একজন ডক্টর ওনার দিকে ছুটে আসে আর বলে, ঠিক সময় এসেছেন আপনি। সময়ের সাথে সাথে ওনার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। আপনি যেমন যেমন বলেছিলেন আমি তেমনটা করেছি, তাই বলছিলাম যে স্যার। লিটনের পকেট থেকে একটা পটাকেট বের করে ডক্টরের দিকে ধরে, আর ডক্টরটা হাসতে হাসতে সেটা নিয়ে পকেটে ভরে বলে, আপনার যে কোনো দরকারে আমাকে স্মরণ করবেন। এখন আসি স্যার, আমার রাউন্ডের টাইম হয়ে গেছে। ডক্টরটা লিটনের অনুভূতি নিয়ে সেখান থেকে চলে গেল। লিটন আইসিইউর বাইরে থেকে কাচের জানালার কর ভেতর দিয়ে বেড লাইফ সাপোর্টে শুয়ে থাকা লোকটার দিকে তাকায়। লোকটার কেউ নয়, স্বয়ং রায়হান চৌধুরী নিজেই। 1 বছর ধরে উনি এভাবে কোমাতে আছেন। সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথার পেছনে ঘাড়ে বড় চোট পার ফেলে ডিপ কোমাতে চলে যান উনি। আর তার কয়েকদিন পর হঠাৎ করে লিটন হয়ে যায় কুইন গ্রুপের চেয়ারম্যান। লিটন বাইরে থেকে ওনার দিকে তাকিয়ে হাসতে থাকে। খুব টাকার গরম ছিল আপনার। এত টাকার থাকার পরেও এমন করে কেন বেডে পড়ে আছেন? আজ আপনার তিল তিল করে গড়ে তোলা সকল সাম্রাজ্য পুরোপুরিভাবে আমার হাত হতে চলেছে। যেখান থেকে আপনি আমার আব্বুকে বেদখল করেছিলেন, চুরির অপবাদ দিয়ে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন, আজ সেটা আমার হয়ে যাবে। লিটন এসবই বলছিল, তখনই ওর ফোনে একটা মেসেজ আসে, যেটা দেখে ও ভিলেনদের মতো করে হেসে ওঠে। তখন লিটন যখন মাইশার সাথে দেখা করে রেস্টুরেন্ট থেকে বের হলো, তখন ওর কিছু গার্ডদের ডেকে মাইশাকে ফলো করতে বলে। আমি শিওর মেয়েটা এখনই আকাশকে খুঁজতে বের হবে, তাই তোমরা কয়েকজন ওর উপর ভালোভাবে নজর রাখবে, আর যা কিছু হয় আমাকে জানাবে, ওকে? আকাশের সামনে কয়েক লোক দাঁড়িয়ে আছে, বডিগার্ডদের মতো পোশাক পরে। ওরা আকাশকে বলে, মিস্টার আকাশ, আপনাকে আমাদের সাথে যেতে হবে। লোকদের মুখে আকাশ ওর নিজের নাম শুনে প্রথমে একটু অবাক হয়। কোথায় যেতে হবে? লিটন স্যার আমাদের পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, তাই আপোষে চলুন, না হলে জোর করতে হবে আমাদের। লিটনের নামটা শুনতেই আকাশ যেন কয়েক সেকেন্ডের জন্য থমকে যায়। চোখের সামনে পুরনো কিছু স্মৃতি ভাসতে থাকে ওর। আকাশ বলে, আগে তো আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছে, নতুন করে আবার কি ক্ষতি করতে চাই ও? আকাশ নিজে নিজে এসব বলছিল, তখন দেখে গার্ডগুলো ওদের কাছে থাকা লাঠিটা বের করে 1 পা 2 পা করে আকাশের দিকে এগোচ্ছে। এটা দেখে আকাশ একটু মুচকি হেসে ওঠে। হাতে থাকা বিড়াল ছানাটাকে পাশে রেখে বলে, ছোটোবেলাতে স্কুলে পড়েছিলাম, পিপিলিকার পাখনা গজায় মরিবার ধরে, আজ সেটাই সত্যি মনে হচ্ছে। গার্ডগুলো আকাশকে গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে। অপেক্ষা কিসের? যেটা করার জন্য এসেছি সেটা শুরু করে দাও। আকাশের কথা শেষ হতেই একজনের হাতের লাঠিটা সজোরে আকাশের উপর চালিয়ে দেয়। আকাশ কিছুটা সরে গিয়ে ওর পেটে একটা ঘুষি মেরে দেয়। এতেই ও পেট ধরে সেখানে বসে পড়ে চিৎকার করতে থাকে। এটা দেখে বাকি গার্ডরা একটু ভয় পেয়ে যায়। এরপর সবাই মিলে আকাশের উপর হামলা করে দেয়।
আকাশ অনেক সহজভাবেই ওদের করা হামলা থেকে বেঁচে যাচ্ছে, আর এক এক করে ওদের মেরে মাটিতে শুইয়ে দিচ্ছে। হঠাৎ কেউ একজন এসে ওর মাথার পেছনে শক্ত কিছু দিয়ে বাড়ি মেরে দেয়। আস্তে আস্তে আকাশের সামনে থাকা সব কিছু কালো হয়ে আসে। 4 বছর আগে আকাশের যেদিন জন্মদিন ছিল সেদিন লিটন আকাশকে খুঁজতে আসে। আকাশকে এভাবে কষ্ট পেতে দেখে ওর খুব খুশি লাগছিল। আকাশ যখন ওর সাথে ফিরল না, লিটন সোজা রায়হান চৌধুরীর কাছে গিয়ে আকাশের নামে তাকে অনেক বাজে কথা শোনায়, কান ভাঙানি দেয়। তাছাড়া এটাও বলে ও কয়েকজন ছেলেকে বিনা দোষে মেরে মেরে প্রায় আধমরা করে ফেলেছে। যেদিন আকাশ আশরাফ আলী খানের ছেলে সাকিব, আকাশের সব থেকে কাছের বন্ধু রনিকে অমন বাজেভাবে মেরেছিল, লিটন এটা অনেক ভালোভাবেই আকাশের বাবার থেকে লুকিয়েছিল। কখনো জানতেই দেয়নি এর পেছনের আসল কারণটা। আর পরেও যখন সাকিবকে গুলি মারলো সেটার ভিডিও সবার আগে ওই সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছিল। এত কিছু করার পরেও ওই দিন রাতে আশরাফ আলী খানের লোকদের সাথে যখন আকাশ মারামারি করছিল, সেদিন ওর পায়ে গুলিটা লিটনই করেছিল, যেটা দেখে আকাশ অবাক হয়ে খালি লিটনের মুখের দিকে তাকিয়েছিল। যাকে কিনা ও নিজে বড় ভাই মানত, সেই আজ আকাশকে গুলি করেছে। লিটন আশরাফ আলী খানের কাছে এসে বলে, তোমরা যেমনটাই প্ল্যান করছিলে আমি ঠিক সেভাবেই সব কিছু করেছি। এখন তোমাদের পালা, মেরে বডিটা বাড়ির গেটের সামনে রেখে আসবে। লিটনের মুখে এমন কথা শুনে আকাশের অনেক খারাপ লাগতে থাকে। ও অনেকটা করুণ সুরে বলে, ভাইয়া। লিটন আকাশকে ঝাড়ি মেরে বলে, চুপ! ভাইয়া ভাইয়া কি? হ্যাঁ, ও হ্যাঁ, তোর সাথে এমনটা করছি কেন সেটা জানতে চাস, তাই তো? এটার জন্য তোর বাপ আমার মহান কাকু দায়ী। তোর বাপের জন্য আমি আমার বাপকে হারিয়েছি। এজন্য তোকে মেরে আমি তোর বাপকে বোঝাতে চাই আপনজন হারানো কত কষ্টের। তাছাড়া তোর বাপ তো এমনিতেই তোকে ত্যায্য করে দিয়েছে, তারপরও তুই তার ছেলে, এজন্য তোকে মরতে হবে। লিটন আকাশের সামনে থেকে চলে যাচ্ছে, আর আশরাফ আলী খান আকাশের কাছে এসে ওর জামা ধরে দাঁড় করালো। এরপর গুলি করতে গেলেই আকাশ ওকে ধাক্কা মেরে নিচে নদীতে পড়ে যায়। আকাশ চিৎকার করে শোয়া থেকে উঠে বসলো। মাথাটা যেসব ব্যথায় ফেটে যাচ্ছে। ওর 2 হাত দিয়ে মাথাটা চেপে ধরে দেখার চেষ্টা করে কোথায় আছে ও এখন। আর সামনে তাকাতেই ওর সৎমা জাহানারা বেগমকে দেখতে পায়। 1 হাত দিয়ে চোখটা মুছে ভালো করে তাকাতেই দেখে সত্যি উনি আকাশের সামনে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়েছে। ওনাকে এখানে দেখে আকাশ অনেকটা অবাক হয়ে যায়, বুঝতে পারে না ওকে উনি কি করে খুঁজে পেল। তখনই সেখানে মায়েশা চলে আসে। ওর মাথায় ছোট ব্যান্ডেজ দেখে জলদি উঠে দাঁড়াতে যায়, আর এতে আবার মাথা ব্যথায় চিৎকার করে ওঠে ও। জাহানারা বেগম তখন আকাশকে থামিয়ে দিয়ে বলে, উঠিস না আকাশ, ডাক্তার তোকে এভাবে শুয়ে থাকতে বলেছে। আকাশ অন্যদিকে মাথা ঘুরিয়ে বলে, আমার ব্যাপার আমাকে বুঝতে দিন, আপনি এত নাক না গলালে খুশি হব। আকাশ এটা বলছিল তখনই হঠাৎ ওর ওই গার্ডদের সাথে মারামারির কথা মনে পড়ে যায়। মাথা বাড়ি খাওয়ার পর যখন চারদিক অন্ধকার হয়ে আসছিল, তখন ও ঝাপসা চোখে দেখতে পায় মায়েশা ওর দিকে কেমন করে ছুটে আসছে, যেন ওর থেকে ওর অনেক দামি কোনো জিনিস কেউ কেউ নিচ্ছে। কিছুটা সামনে আসতেই গার্ডদের একজন মায়েশার উপর লাঠি চালিয়ে দেয়। ব্যাস, এরপর আকাশের আর কিছু মনে নেই। এটা মনে পড়তে আকাশ কিছুটা দূরে দাঁড়ানো মায়েশার দিকে তাকায়, দেখে ও অনেকটা রেগে আকাশের দিকেই তাকিয়ে আছে। আকাশ ওকে কিছু বলবে তার আগেই ও বলে ওঠে, এটা কোন ধরনের অভদ্রতা? মায়ের সাথে এইভাবে কেউ কথা বলে? আকাশ অনেকটা তেতো গলায় বলে, উনি আমার মা না। জাহানারা বেগম এটুকু শুনতেই সেখান থেকে চলে যায়। মায়েশার এতে একটু খারাপ লাগে। ও আকাশের কাছে এসে বলে, হ্যাঁ জানি উনি তোমার আপন মা না, তবে মা তো। আজকে ওনার জন্য তুমি এখনও বেঁচে আছো। উনি যদি তখন সময় মতো না আসতো আর তোমাকে রক্ত না দিত, তাহলে হয়তো আমরা তোমাকে আজ। আকাশ কিছু বলে না, চুপচাপ মায়েশার দিকেই তাকিয়েছে, যেটা দেখে মায়েশার কেমন জানি লাগে। ও ওর কপালের কাটা জায়গাটার দিকে তাকিয়ে বলে, মিস মায়েশা, জানেন আপনি না অনেক ভালো একজন মানুষ। স্বার্থবাদী এই দুনিয়াতে আপনার মতো মানুষের বড়ই অভাব। যেখানে সবাই টাকার পেছনে ছুটে, টাকাটাকেই সব কিছু মনে করে, টাকাওয়ালা লোকের সাথে সম্পর্ক রাখতে চায়, যে টাকার জন্য এক ভাই অন্য ভাইকে মারতে দ্বিতীয়বার পাবে না।
কিন্তু এসবের মাঝে আপনি সবার থেকে আলাদা, কারণ আপনি টাকাকে না ভালোবাসাটাকে বেছে নিয়েছেন, যেটা আমার খুব ভালো লেগেছে। কেন জানি আপনার জন্য আমার মনে একটা নরম জায়গা তৈরি হয়েছে। হ্যাঁ, আপনি ভাবতেই পারেন মাথায় আঘাত পাওয়ার জন্য আবোল তাবোল বলছি, তবে এটাই সত্যি। না চাইতেই আপনি আমার কাছের কেউ হয়ে উঠেছেন। এজন্য আমি চাই না আমার জন্য আমার কাছের কেউ কষ্ট পাক, আঘাত পাক। তাই প্লিজ দয়া করে আমার থেকে দূরে থাকুন। আমার ভিতরে আর কোনো বড় আঘাত সহ্য করার শক্তি নেই। মাইশা হা হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, যেন আকাশ ওকে আশ্চর্য কিছু বলে ফেলেছে। মাইশা অনেকটা অবাক হয়ে বলে, তুমি কি মাত্র আমাকে প্রপোজ করলে? আকাশ মাইশার দিকে তাকিয়ে আছে। মেয়েটা বড়ই অদ্ভুত। প্রথমে যখন দেখেছিল আকাশের মনে হচ্ছিল বড়লোক বাপের বিগড়ে যাওয়া কোনো মেয়ে হবে, কিন্তু যতটা সময় ওর সাথে থাকতে থাকতে ততই আকাশের ধারণাটা বদলাতে থাকে। কখন যে মেয়েটার প্রতি একটু একটু করে ওর মনে ভালো লাগা জন্ম নিয়েছে এটাও টেরই পায়নি। মাইশার এমন পাল্টা প্রশ্ন আর এভাবে তাকানোতে আকাশ অনেকটা থতমত খেয়ে যায়। আকাশকে অবাক করিয়ে দিয়ে মাইশা বলে, হ্যাঁ, আমি জানি আমি দেখতে সুন্দর, স্মার্ট, অনেক ছেলেদের ক্রাশ আমি। তাই বলে এমন একদিনের ভিতরে প্রপোজ করবে? ব্যাপারটা খুব বেমানান না? মাইশা নিজের প্রশংসা নিজে করছে এটা দেখে আকাশের হাসি পেতে থাকে, তবে সেটা লুকিয়ে বলে, নিজের প্রশংসাটা একটু বেশি হয়ে গেল না? মাইশা মুচকি হেসে আকাশের দিকে এগিয়ে এসে বেডের পাশে চেয়ার টেনে বসে বলে, কখনো কখনো এমন একটু একটু করতে হয়, সব বাদ। এখন বলো তো, তখন ওনার সাথে এমন ব্যবহার কেন করলে? কতটা কষ্ট পেয়েছেন উনি? জানি উনি তোমার আপন মা না, তবুও তোমার জন্য কত কষ্ট করেছে সেটা কি জানো? তখন উনি যদি সময় মতো সেখানে না এসে সাহায্য করতো তখন কি হতো? তার কথা ভাবতেই আমার কেমন লাগছে। আকাশ অন্যদিকে মাথা ঘুরিয়ে বলে, কি আর হতো, খুব বেশি হলে মরে যেতাম, এর থেকে বেশি কিছু তো আর হতো না। আকাশের এমন কথায় মাইশার একটু খারাপ লাগে। মরার কি খুব শখ? একদিন তো সবাই মরতে হবে, আগে হোক বা পরে। তাহলে তো উনি তোমাকে বাঁচিয়ে ভুল কাজ করে ফেলেছে। একটা কথা বলি, আমি না তেমন ভালোভাবে মানুষকে চিনি না, তবে একটা জিনিস খুব ভালো করে জানি, ভুল মানুষের চোখ থেকে কখনো পানি বের হয় না। আকাশ মাইশার দিকে তাকায়। মাইশা আবারও বলে, যখন তুমি অজ্ঞান ছিলে, কোনো কিছুতেই সাড়া দিচ্ছিলে না, মাথা থেকে খুব রক্ত বের হচ্ছিল, তখন আমি ওনার চোখে পানি দেখেছি। কান্না করেছিলেন উনি। তোমাকে হসপিটালে এনে তোমার জন্য সব উনি করেছে, ডক্টরদেরকে হুমকি পর্যন্ত দিয়েছে। যাকে তুমি পছন্দই করো না, বারবার শুধু অপমান করো, তার চোখে কেন তোমার জন্য পানি এলো? কেন উনি তোমার জন্য এসব করেছে? এইটাই মা, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা। কিছু সময় পরে জাহানারা বেগম আকাশের রুমে আসে। আকাশ অন্যদিকে মাথা ঘুরিয়ে শুয়ে আছে। আকাশ, কেমন আছিস এখন? মাথার ব্যথাটা কি কমেছে? আকাশ ওভাবে অন্যদিকে মুখ করেই বলে, কেন করছেন এসব? এসব করে কি প্রমাণ করতে চান আপনি? জাহানারা বেগম নরম সুরে বলে, আমি জানি আমি কতটা খারাপ, স্বার্থপর একজন মানুষ। নিজের কথা ছাড়া আর কারো কথাই ভাবতাম না। যেদিন তোর মৃত্যুর খবরটা শুনতে পেলাম, মনে মনে আমি খুশি হয়েছিলাম। তবে যতদিন যেতে থাকে আমি আমার নিজের ভুলটা ততটা বুঝতে পারি কতটা নিকৃষ্ট ছিলাম আমি। মা মরা একটা ছেলের সাথে কতটা বাজে আচরণ করেছি আমি। প্রত্যেক মানুষেরই ভুল করে, আমিও করেছি। তবে সবার থেকে আমার ভুলটা আলাদা। জানি না এই ভুলের জন্য কোনো ক্ষমা আছে কিনা, তবে পারলে আমাকে তুই একটু মাফ করে দেওয়ার চেষ্টা করিস। আকাশ জাহানারা বেগমের দিকে তাকায়, দেখে উনি কান্না করতে করতে এসব বলছে। তখনই হঠাৎ সেখানে মায়েশা চলে আসে আর বলে, নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেন, সেখানে তুমি তো সামান্য মানুষ। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে জাহানারা বেগমের দিকে তাকায়। লিটন রাগে ওর ফোনটা আছাড় মেরে দেয়। মাত্রই খবর পেয়েছে ওর লোকেরা আকাশকে মারতে আবারও ফেল করেছে। রাগে ক্ষোভে মাথাটা যেন ফেটে যাচ্ছে ওর। ওকে এমন করতে দেখে একজন ওর দিকে ছুটে আসে আর ভয়ে ভয়ে বলে, বস, রায়হান স্যার। লিটন জলদি পা চালিয়ে হসপিটালের করিডোরে হাঁটছে। চোখে মুখে চিন্তার ভাবটা স্পষ্ট ফুটে উঠেছে ওর। নিজের রাজত্ব শেষে কিনা এভাবে হারাতে হবে ভাবতে রাগ হচ্ছে ওর। লিটনকে দেখে হসপিটালের ডক্টর দৌড়ে ওর দিকে এলো।
লিটন গিয়ে সোজা হেড ডক্টরের কলার ধরে রেগে বলল, মাস গেলেই তো কারি কারি টাকা ঠিকই নিস আমার থেকে। সামান্য ছোট একটা কাজ দিয়েছিলাম তোদের, আজ সেটাও পারলি না। ডক্টর ভয়ে ভয়ে বলে, সরি স্যার, আমরা তো ওনাকে দেখেই রাখছিলাম, কিন্তু হঠাৎ কী করে হয়ে গেল বুঝতেই পারলাম না। লিটন ডক্টরের দিকে কিছু সময় রেগে তাকিয়ে থাকার পর সামনের দিকে তাকায়, দেখে বেডের উপর কাউকে শুয়ে রাখা হয়েছে, মুখের উপর সাদা কাপড় দিয়ে ঢেকে। একজন ডক্টর গিয়ে শুয়ে থাকা লোকটার মুখের কাপড়টা উঁচু করলো। বডিটা রায়হান চৌধুরীর। লিটন বেডের দিকে এগিয়ে যায়। বেশ ভালোই চাল চেয়েছিস বুড়ো, নিজে মরে আমার সকল স্বপ্নকে মারার চেষ্টা করেছিস। সমস্যা নেই, আমি ওর শেষটা দেখে নেব। অন্যদিকে আকাশ অনেকটা অবাক হয়ে জাহানারা বেগমকে বলে, আব্বু ওখানে হসপিটালে পড়ে আছে, আর আপনি আমার এখানে কেন? জাহানারা বেগম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, কারণ আমি জানি না ওনারা কোথায়, কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আকাশ এটা শুনে বেশ অবাক হয়। কিসব আবোল তাবোল বলছেন? আপনি ওনার স্ত্রী, মানে লিগ্যাল গার্ডিয়ান। উনি কোথায় আছেন সেটা তো সবার আগে আপনি জানবেন। জাহানারা বেগম বলে, হ্যাঁ সত্যি, আমি কিছুই জানি না। ওরা আমাকে সত্যি জানতে দেয়নি। তোর বাবা যেদিন অসুস্থ হলো ঠিক সেদিন থেকেই লিটনের আচরণ বদলে যায়। আমাকে ঘর বন্দি করে রাখেও। তোর বাবাকেও কোথাও কেমনি জানি রেখেছে, কিছুই জানতে দেয়নি আমাকে। 2 দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা মেকওভার সেলুনের পেজে তোকে দেখেছি আমি। দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে তুই সত্যি বেঁচে আছিস। আমি ওই সেলুনে ফোন করে জানতে পারি তোর সম্পর্কে। অনেক কষ্টে নিজের কয়েকজন বিশ্বস্ত লোকের সাহায্যে আমি বাড়ি থেকে পালাতে পেরেছি, আর তোকে খুঁজে পেয়েছি। তখন পাশ থেকে মাইশা বলে ওঠে, লিটন মানে বর্তমান কুইন গ্রুপের চেয়ারম্যান, ওনাকে আমি তো চিনি। সেই দিন উনি এসেছিলেন রেস্টুরেন্টে তুমি চলে আসার কিছুক্ষণ পর। মাইশা উঠে গিয়ে ওর ব্যাগ থেকে সেদিনের সেই লিটনের দেওয়া প্যাকেট টেনে আকাশকে দিয়ে বলে, এটা আমাকে দিয়ে বলেছিল তোমার সাথে দেখা হলে যেন এটা তোমাকে দেই। আকাশ প্যাকেটটা নিয়ে খুলতে দেখে ছোট একটা চিরকুট, সেটাতে লেখা, যতই পালানোর চেষ্টা করিস তোর মরণ আমার হাতেই লেখা আছে। মাইশা এখনো বুঝে উঠতে পারছে না। তখন লিটনকে দেখে ওর মনেই হয়নি ও এই গল্পের ভিলেন, বরং মনে হয়েছিল আকাশের কাছের কেউ, যে কিনা আকাশকে কেয়ার করে, ভালোবাসে, আপন ভাবে। লেখাটা পড়তেই আকাশ মুচকি হেসে ওঠে। তখনই টেবিলের উপর থাকা জাহানারা বেগমের ফোনটা বেজে ওঠে। এগিয়ে গিয়ে ফোনটা রিসিভ করে। কানে নিতেই উনি এমন কিছু শুনে যেটা শুনতেই যেন ওনার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কলিজাটা কেঁপে ওঠে ওনার। ফোনের ওপাশ থেকে একজন ওনাকে বলছে, রায়হান চৌধুরী আর আমাদের মাঝে বেঁচে নেই। জাহানারা বেগমের চোখে এক মুহূর্তেই পানিরা এসে ভিড় জমিয়েছে, তবে গড়িয়ে পড়েনি। মোবাইলটা হাত থেকে ফসকে মাটিতে পড়ে গেল। কথাটা শুনে ওনার ভেতরটা বরফের মতো জমে গেছে। ওনার এমন অবস্থা দেখে সেখানে থাকা আকাশ আর মাইশা অনেকটা অবাক হয়ে যায়। মাইশা ওনার দিকে এগিয়ে গিয়ে কাঁধে হাত রেখে বলে, আন্টি কি হয়েছে? আপনি এমন করছেন কেন? আর কে ফোন করেছিল? মাইশার এমন কথা ওনার কানে আসতেই ওনার চোখের বাঁধটা যেন ভেঙে যায়। কান্না করতে করতে ফ্লোরে বসে পড়েন উনি আর বলে ওঠে, ওরা ওনাকে বাঁচতে দিল না, মেরে ফেলেছে। আমার স্বামীকে ওরা মেরে ফেলেছে। মাইশা আকাশের দিকে ঘুরে তাকায়, দেখে আকাশ চোখ বড় বড় করে ওদের দিকেই তাকিয়েছে। পৃথিবীতে একমাত্র আপন বলতে ওর বাবাই ছিল, কিন্তু আজ উনিও চলে গেলেন। এত রাগ, এত অভিমানগুলোর এখন কি হবে? কষ্টের থেকে রাগের পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে আকাশের। মনের ভেতর একটাই কথা ভাসছে ওর, লিটনকে শেষ করা। যে ওর পুরো জীবনটা শেষ করে দিয়েছে, ওকে মারার চেষ্টা করেছে, ওর বাবাকে মেরেছে, তাকে আজও নিজ হাতে মারতে চায়। মনের ভেতরে জ্বলতে থাকা আগুনটা নিভানোর জন্য আকাশ বর্ষা থেকে উঠে দাঁড়ায়। শহর থেকে কিছুটা ভেতরে পরিত্যক্ত একটা মিল। আগে এটা একটা তেলের মিল ছিল, যেটা অনেক আগেই বন্ধ হয়ে গেছে। কয়েকজন ছেলে মিলে উল্টো করে টাঙানো একটা লোককে মারছে, আর এটার থেকে কিছুটা সামনে বসে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে আশরাফ আলী খান। 2 বছর আগেই ওনাকে মেয়রের পদ থেকে বরখাস্ত করা হয়েছে খুনের অভিযোগে। তখনই একজন দৌড়ে ওনার কানের কাছে এসে কিছু বলে, যেটা শুনতেই উনি হেসে ওঠে। লিটন সেখানে ওনার সাথে দেখা করতে এসেছে। লিটনকে দেখে আশরাফ আলী চেয়ারের উপর পা তুলে দেয়।
যেটা দেখে লিটনের রাগ হলেও মুচকি হেসে ওনার দিকে এগিয়ে যায়। আশরাফ আলী টিটকিরি করে বলে ওঠে, আরে লিটন, না না, আপনি তো এখন কুইন গ্রুপের চেয়ারম্যান। সরি স্যার, ভুল করে আপনার নাম মুখে নিয়ে ফেলেছি। তোকে বলেছিলাম ভুলেও কখনো আমার সামনে আসবি না। আসলে তো ঠ্যাং আমি ভেঙে দেব। মনে হচ্ছে নিজের পা হারানোর জন্য এখানে এসেছিস। লিটন বলে, আপনি আপনার এমন থার্ড ক্লাস মার্কা হুমকিতে ভয় পায় না, এটা আপনি খুব ভালো করেই জানেন। যাই হোক, যে জন্য এখানে আসা, আপনার পোলা সাকিবের খুনি আকাশ এখনো বেঁচে আছে। এটা শুনতেই আশরাফ রেগে বসা থেকে উঠে দাঁড়ায়। কি যাতা বলছিস, ও তো মরে গেছে। লিটন গিয়ে আশরাফের সামনের চেয়ারে বসে পড়ে, টেবিলের উপর পা তুলে দেয় আর নিজের ফোন থেকে একটা ভিডিও চালু করে ওনার সামনে ধরে। আকাশকে জীবিত দেখে আশরাফ চোয়াল শক্ত হয়ে আসে, রেগে আগুন হয়ে বলে, কোথায় আছে ও এখন? কুইন গ্রুপের সামনে দাঁড়িয়েছে আকাশ। কত বছর পরে এত কাছ থেকে ওর বাবার তিলে তিলে গড়ে তোলা কোম্পানিটা দেখছে ও। ভেতরে যেতেই সিকিউরিটি গার্ডরা ওকে আটকে দেয়। আকাশ ওদের মেরে কিছুটা সামনে যেতেই আরও কয়েকজন ওর পথ আটকে দেয়। আকাশ যখন ওদেরও মারতে যাবে তখন একজন ওর দিকে একটা ফোন ঘুরায় ধরে, দেখে ভিডিও কলে লিটন ওর দিকে তাকিয়ে আছে। হ্যালো ছোট ভাই, এত বছর পরে আবার দেখা হয়ে ভালো লাগলো। আমি প্রথম থেকে জানি তুই আমাকে খুঁজতে এখানে আসবি, তবে আমি তো এখানে নেই রে পাগলা। আমি কোথায় আছি দেখবি? এটা বলেই ও ফোন ঘুরিয়ে ওর ওখানটা দেখাতে থাকে আর দেখায় ও মাইশা আর ও মাকে একটা চেয়ারের সাথে মুখে টেপ মেরে বেঁধে রেখেছে। এটা দেখে আকাশ রাগে ফুঁসতে থাকে। আরে আরে, এত রাগিস না, এত রাগলে মাথাটা ফেটে যেতে পারে তোর। আকাশ রেগে চিৎকার করে বলে ওঠে, খুদার কসম করে বলছি লিটন, তুই যেখানে থাকিস না কেন আমি তোকে খুঁজে বের করবই। আর তোকে এমনভাবে মারবো যে মৃত্যু তোকে থেকে ভয় পাবে। লিটন হেসে বলে, আরে খুঁজতে কেন হবে, আমি নিজেই তোকে ঠিকানা দিচ্ছি, তুই চলে আয়, আমি তো তোর জন্য অপেক্ষা করছি। এটা বলেই লিটন কলমটা কেটে দেয়। গার্ডের মধ্যে একজন একটা কাগজ ধরিয়ে দেয় আকাশের হাতে। কলটা কেটে লিটন জাহানারা বেগমের সামনে দিয়ে দাঁড়ায় আর বলে, আন্টি, আপনি কি জানেন আপনি একজন পাক্কা খিলাড়ি? মানে এখানে থেকে কোনো সুবিধা করতে পারছিলেন না দেখে যেভাবে আপনি দল পরিবর্তন করেছেন, আমি জাস্ট আপনার ফ্যান হয়ে গেছি। যার সাথে কোনোদিন একটু ভালো করেও কথা বলেননি, আগে তার কাছেই ছুটে গেলেন, বাহ। লিটন মাইশার দিকে তাকিয়ে হেসে সেখান থেকে চলে যায়। লিটনের দেওয়া ঠিকানায় আসতেই আকাশের উপর কয়েকজন হামলা করে দেয়। আকাশ ওদের সাথে মারামারি করেছিল, তখনই কেউ একজন এসে ওর বুকে লাথি মেরে দেয়। এতেও কিছুটা দূরে গিয়ে পড়ে। সামনে তাকাতে দেখে আশরাফ আলী খান দাঁড়িয়ে আছে। কই মাসের প্রান্তর, তা না হলে এত কিছুর পর বেঁচে থাকতি না। আর চিন্তা করিস না, এবার তুই বাঁচতে পারবি না। আকাশ উঠে কিছু না বলে আশরাফ আলীর দিকে এগিয়ে আসতে থাকে। উনি আবারও লাথি মারার চেষ্টা করলে আকাশ সরে যায় আর ওনার পেটে কষে একটা ঘুষি মেরে দেয়। বাইরে থেকে মারামারির শব্দ শুনে লিটন ভেতরে বসে হাসতে থাকে আর ল্যাপটপে কোম্পানি অ্যাকাউন্ট থেকে অনেক বড় অঙ্কের টাকা নিজের পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করতে থাকে। তখনই দরজা ভেঙে উড়ে এসে আশরাফ আলী লিটনের গায়ের উপর পড়ে। লিটন অনেকটা অবাক হয়ে পিছনে তাকায়, দেখে আকাশ ওর দিকেই হেঁটে আসছে। চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে ওর। লিটন আকাশের দিকে তাকিয়ে হাসতে থাকে। যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি ক্ষমতা আছে দেখছি, ভাবতেও পারিনি এখান পর্যন্ত বেঁচে আসতে পারবি। আকাশ চেয়ারে বাঁধা মাইশা আর ওর মায়ের দিকে তাকায়। ওর ইশারায় কিছু একটা বলার চেষ্টা করছে। তখনই আকাশ সামনে তাকায় আর লিটন ঠিক তখনই একটা জোরদার ঘুষি মেরে দেয় আকাশের মুখে। যখন যেটা করবে শুধুমাত্র সেটার উপর মনোযোগ দিবে, না হলে কখনো জয়ী হতে পারবে না। আকাশ রেগে লিটনের দিকে তাকায়, ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে ওর। বেশ অনেক সময় ধরে ওরা মারামারি করছে, দুজনেরই শরীর থেকে রক্ত ঝরছে। হঠাৎ আকাশ খেয়াল করে ওর পেটে ছুরি ঢুকানো আর সামনে থাকা লিটন হাসছে। অলস ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, প্রেম ভালোবাসা এবং যুদ্ধে সবকিছুই করা জায়েজ। আকাশের এমন অবস্থা দেখে চেয়ারের সাথে বাঁধা ওরা দুজন ছটফট করতে থাকে। আকাশ অনেক কষ্টে ওর পেট থেকে ছুরিটা বের করে গায়ে থাকা শার্টটা খুলে সেখানে বেঁধে নেয় আর মুচকি হেসে লিটনের দিকে তাকায়, যেন এসবে ওর এবার মজা লাগতে শুরু করেছে। নতুন উদ্যম নিয়ে আকাশ লিটনের দিকে এগিয়ে যায়। পরের দিন
প্রতিটা নিউজ চ্যানেলে একটাই খবর দেখাচ্ছে, এমন একটা অজ্ঞাত লাশ পাওয়া গেছে যার শরীরের প্রতিটা শিরা উপশিরা ছুরি দিয়ে কাটা হয়েছে, সাথে মুখের এমন অবস্থা করেছে যেটা দেখে চেনার কোনো উপায় নেই এটা কে। 2 সপ্তাহ পর মাইশা তুলির সাথে ওর দোকানে মন খারাপ করে বসে আছে। তখনই টিভিতে খবরে দেখায় কুইন গ্রুপের নতুন চেয়ারম্যান হিসেবে আকাশ জয়েন করেছে। এতে কোম্পানির সবাই অনেকটাই খুশি। টিভিতে আকাশকে দেখে মাইশা টিভিটা অফ করে দেয়। তুলি বলে, বলেছিলাম সাবধান, না হলে কিন্তু প্রেমে পড়ে যাবি, এখন বুঝ। মাইশা মন খারাপ করে বলে, বলো না, আমার এখন কি করা উচিত? কি করলে ওই হারামিটা আমার মাথা থেকে নামবে? আজকাল আমার কেন জানি কোনো কিছু ভালো লাগছে না। তখনই পেছন থেকে দরজা খোলার শব্দ হয় আর একজন বলে ওঠে, কেউ কি আছে যে আমার সাথে পুরো একটা দিন কাটাতে চায়? মাইশা অনেকটা অবাক হয়ে পেছনে তাকায়, দেখে আকাশ হেসে ওর দিকেই তাকিয়েছে। মাইশা অন্যদিকে মুখ ঘুরিয়ে একটু অভিমানী সুরে বলে ওঠে, না, কেউ যেতে চায় না। আকাশ হেসে মাইশার কাছে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। মাইশা আর চোখে এটা দেখতে পেয়ে আকাশের দিকে তাকায়। আকাশ হাতে একটা আংটি নিয়ে বলে, এই ফকিরের ফকিরনি হবে? কথা দিচ্ছি, নিজে না খেয়ে তোমাকে খাওয়াবো। যতই ঝগড়া হোক না কেন, তোমাকে ছেড়ে চলে যাব না। সব সময় তোমার ছায়া হয়ে পাশে থাকবো। মাইশা, উইল ইউ ম্যারি মি? মাইশা অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। মাইশা যখনই হ্যাঁ বলবে ঠিক তখনই তুলি বলে ওঠে, এবার মনে পড়েছে, আমি আগে তোমাকে কোথায় দেখেছিলাম। 4 বছর আগে সেদিন কয়েকজনের হাত থেকে তুমি আমাকে বাঁচিয়েছিলে। মাইশা একটু রেগে তুলির দিকে তাকিয়ে পড়ল, কারণ ও পুরো প্রপোজটায় খারাপ করে দিয়েছে। আমি মাইশার এরকম রাগের চেহারা দেখে আবার মাইশাকে প্রপোজ করি। মাইশা আবার দেরি না করে আমার হাত থেকে আংটিটা পরে নেয়, তারপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আগামী সপ্তাহে আমি আর মাইশা বিয়ে করছি। বিয়েতে সবার দাওয়াত রইল, আসবেন কিন্তু সবাই। তাহলে আজকের মতো আমাদের এই গল্পটা এখানেই শেষ করা হলো। দেখা হবে পরবর্তী কোনো নতুন গল্পে। ধন্যবাদ সবাইকে।